জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাই। ওকে, কি খবর তোমাদের, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমিও ভালো আছি। আজকে তোমাদের আইপি 332 ল্যাবের লাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার 5 করবো আজকে আমরা। আমরা শুরু করে দিই। তোমাদের সবাই এখন আসে নাই, কিন্তু আমাদের টাইম তো পার হয়ে গেছে। আমি যে ভিডিওটা আপলোড করছিলাম ওটা কি দেখতে পারছো? কেউ কি দেখছো ভিডিওটা? জি স্যার। জি স্যার। তোমরা কি ভিডিও টিমসে দেখো নাকি ডাউনলোড করে দেখো? স্যার টিমসেই দেখছি স্যার। ডাউনলোড করতে গেলে স্যার অনেক জায়গা নাই তো স্যার, অনেক ডাউনলোড করার সময় লাগে। হ্যাঁ ঠিক আছে, টিমসে তো ভালোই প্লে হয়। ডাউনলোড করে দিবি। হ্যাঁ দেখতে পারো, অসুবিধা নাই। টিমসেও দেখতে পারো, ডাউনলোড করেও দেখতে পারো, যেটা সুবিধা হয় আর কি। আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভিডিওটা দেখছে, আবার অনেকেই দেখে নাই। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করতে হলে ভিডিওটা দেখতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ভিডিওটা আমি এখানে প্লে করি, তোমরা দেখো। আর যারা ধরো যে নিজেরা দেখতে চাও, সাপোজ ডাউনলোড করে রাখছো অথবা টিমসে দেখতে চাও, কারণ আমি এখানে দেখাইলে সেটা একটু হলেও ল্যাগ করবে, বা নেট কানেকশনের কারণে, আমার নেট কানেকশনের প্রবলেম বা তোমার নেট কানেকশনের প্রবলেমের কারণে আটকে যেতে পারে। তো আমি এখানে প্লে করে রাখতেছি। এখানেও কেউ ইচ্ছা করলে দেখতে পারো, কেউ ইচ্ছা করলে বের হয়ে গিয়ে দেখতে পারো। তার জন্য যদি মিটিং লিভ করে বের হয়ে যেতে হয় সেটাও করতে পারো, অসুবিধা নাই। আমরা আবার ভিডিওটা শেষ হলে, ভিডিওটা 19 মিনিটের, তো ধরো যে আমরা 3টার সময় স্টার্ট করবো আবার। হ্যাঁ, বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আমাকে একটু কনফার্ম করো যে সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা ভিডিওর। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, টেকনিক্যাল অফিসার। আজকে আমাদের এখানে এক্সপেরিমেন্ট হবে স্পার এবং হেলিক্যাল গিয়ার কাটিং। সাউন্ড পাওয়া যাচ্ছে? জি স্যার। ভিডিওটাও দেখা যাচ্ছে তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা 3টায় লেকচার শুরু করব, ততক্ষণ ভিডিও চলবে। ভিডিওর মধ্যে কেউ কথা বলিও না, হয়তো আমি শুনতে পাবো না। ভিডিও শেষ হলে আমরা একবারে কোশ্চেন থাকলে সেটা অ্যান্সার করবো। একটু রেকর্ডিংটা অন করে নিই। ওকে, এবং গিয়ার কাটার জন্য আমাদের একটা মেশিনের প্রয়োজন, সেটা হলো মিলিং মেশিন। আমরা যে মেশিনটা ইউজ করবো এটা হলো কলাম অ্যান্ড মিটার ইউনিভার্সাল মিলিং মেশিন। আর এটার মেন পার্টসের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা হলো টেবিল, যার মোশনটা হলো লংগিটিউডিনাল। টেবিলের নিচেরটা হলো স্যাডেল, স্যাডেলের মোশনটা হলো ট্রান্সভার্স এবং সুইবেল দুইটা। আর স্যাডেলের নিচেরটা হলো নিয়ের মোশনটা হলো ভার্টিক্যাল। আর এটা হলো ওভারআর, এটা আরবার সাপোর্ট। আর এখানে যেটা আছে সেটা হলো স্পিন্ডেল, স্পিন্ডেলের মোশনটা হলো রোটারি মোশন। আর স্পিন্ডেলে এইখান থেকে এই পর্যন্ত যে বারটা বাঁধা আছে সেটাকে বলি আমরা লং আরবার। এই আরবারের মধ্যে আমরা কাটা সেট করি
এবং কাটারটা যদি স্পিন্ডেল ঘুরে আমাদের আরবার ঘুরবে, আরবার ঘুরলে কাটারও ঘুরবে। আর এটা হলো আমাদের কলাম, এই যে অংশটা হলো কলাম, আর একদম নিচেরটা হলো বেস। কলামটা আরেকবার দেখ। এটা হলো আমাদের কলাম, এখান থেকে ওভারআর্মের নিচ থেকে এই পুরো অংশটা হলো কলাম, আর এটা হলো বেস, একদম এই নিচেরটা হলো বেস। এগুলো হলো আমাদের মেন পার্ট। এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো হলো আমাদের মিলিং মেশিনের অংশ। আর মিলিং মেশিনের উপরে যে দুটা জিনিস দেখা যাচ্ছে, এই একটা জিনিস আর এই একটা, এই দুটো হলো অ্যাক্সেসরিজ। এটার নাম হলো ডিভাইডিং হেড বা ইন্ডেক্স হেড, আর এটা হলো টেলিস্কোপ। এখন টেলিস্কোপের কাজ হবে জবকে সেন্টার টু সেন্টার সাপোর্ট দেওয়া, আর ডিভাইডিং হেডের কাজ হবে ডিভাইড করা, মানে ভাগ করা। আমরা কয়টা টিপ কাটবো তার উপর বেসিস করে আমরা এখানে ইন্ডেক্সিং করবো। এটার মেইন অংশগুলো আমি বলে দিচ্ছি। এটা হলো 3 সেলফ সেন্টারিং চার্ট, যার মাধ্যমে আমরা জবকে হোল্ড করি। আর চারটা বাস আছে স্পিন্ডেলের মধ্যে, যেটাকে বলি আমরা চাক স্পিন্ডেল। আর এটা হলো স্পিন্ডেল লকিং নাট। হ্যাঁ, আর এই পাশে আছে, এখানে আছে একটা ছিদ্রওয়ালা প্লেট, যেটাকে বলি আমরা ইন্ডেক্স প্লেট। এই ইন্ডেক্স প্লেট মেশিনে একটা বাঁধা আছে, এই যে আমার হাত আর একটা আছে, এই আমার হাতে আর একটা। এই দুইটা প্লেট আমাদের এই হেডের সাথে দুইটা প্লেট আছে, এবং প্রতিটা প্লেটের গায়ে এখানে কয়টা হোল সার্কেল আছে সেই সার্কেলগুলো লেখা আছে, এবং কয়টা হোল সংখ্যা আছে সেই হোল সংখ্যাগুলো লেখা আছে। এক পাশে আছে 1 2 3 4 5টা হোল সার্কেল, অপোজিট আছে 6টা, মানে 5 আর 6 11টা। সেম এই প্লেটটার মধ্যে আমাদের এক পাশে আছে 6টা হোল সার্কেল, আরেক পাশে আছে 5টা, এখানেও 11টা, তাহলে টোটাল হোল সার্কেল আমাদের 22টা। আমরা যদি এই মেশিনে এই হেড দিয়ে গিয়ার, যে কোনো গিয়ার কাটতে চাই, আমাদের এই 22টা হোল সার্কেলের মধ্যে থেকে আমাদের ইন্ডেক্সিং বের করতে হবে। আর এখানে আছে একটা পিন, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক পিন, যেটা হোলের মধ্যে ঢুকবে। আর এটা হলো ক্র্যাঙ্ক হ্যান্ডেল। আর এখানে দুটো বাহু দেওয়া আছে, এই বাহু দুটোর নাম হলো সেক্টর আর্ম। এই সেক্টর আর্ম দিয়ে আমাদের হোল সংখ্যা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখন আমরা স্পার গিয়ার কাটবো। স্পার গিয়ার কাটতে গেলে আমাদের একটা গিয়ার ব্ল্যাঙ্ক লাগবে। এই গিয়ার ব্ল্যাঙ্কের যে ডায়াটা, আমাদের আজকে গিয়ার ব্ল্যাঙ্কের ডায়া হচ্ছে 3.5 ইঞ্চি, এবং আমরা এটা আমাদের টিথ কাটবো হলো 40। এখন এই 40 টিথ কাটার জন্য 3.5 ইঞ্চি ডায়ার উপর 40 টিথ কাটার জন্য আমাদের যে কাটার সিলেক্ট করতে হবে, আমরা ক্যালকুলেশন করলে সেই কাটারটা সিলেক্ট করবো। ক্যালকুলেশন করে আমাদের বের হবে 12 ডিপি। এই 12 ডিপির কাটার আমরা আরবারের মধ্যে সেট করব। এখন সেট করার পরে প্রথমে আমি যে প্রসেসটা করব সেটা হলো, প্রথমে কাটারটাকে জবের উপর টাচ করাবো। টাচ করে তারপরে আমাদের ডেপটা আমরা দিয়ে দেব। আমি এখন কাটারটাকে জবের উপর টাচ করাচ্ছি। এই জবের সোজা নিলাম। এখন আমাদের আজকে আরপিএম হবে 170 মেশিনটাকে অন করতেছি। 170 আরপিএম। এখন আমি এটাকে টাচ করব। কাজ করে আমি জবটাকে আবার কাটার দিকে সরায় নেব। সরাই নেওয়ার পরে এখন আমি ডেপ দেব। আমাদের ডেপটা শুরু করবেন 2.157 ডিপি। যদি কাটে সেটা ভাগ দিলে আমাদের একটা ডেপ থাকবে। আমি এখানে ডেপ দিয়ে দিচ্ছি নিয়ের মাধ্যমে। নিটা ভাগে গেলে উপরে পড়ে আমাদের ডেপ হবে। আমি এখানে 3 মিলিমিটার ডেপ দিয়ে দিলাম। এখানে আমি টেলিস্কোপ দিয়ে জবটাকে প্যাড দিয়ে দিলাম। আর স্পিন্ডেল লক থেকে এখন আমি একটা টিপ কাটতেছি। এটা লংজিটিউডাল ইমোশন দিয়ে আমি একটা টিপ কাটতেছি। প্রথমে আমি একটা কাটলাম, এটা এখন টিথ হয় না, জাস্ট একটা ক্যানেল হয়েছে। এখন আমি এটাকে ইন্ডেক্সিং করব। ইন্ডেক্সিং করলে আমাকে যখন জবটা আমার ঘুরে যাবে তখন কাটা হলে একটা টিথ হবে।
ইঞ্জেকশন করার আগে আমাকে স্পিন্ডেল লকিং নাটটাকে আনলক করতে হবে, আর এখানে টেল স্টকটাকে লুজ করতে হবে। লুজ করে আমি এই পাশে চলে আসবো। আমাদের ইঞ্জেকশনটা হবে পূর্ণ একটা রোটেট দিলেই আমাদের এখানে এই যে এখানে সেট করে দিলাম, দিয়ে এটাকে আবার আমি এটাকে ঘোরায় নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার আমি টিপ কাটবো। এটা আমি ম্যানুয়ালি কাটতে পারি, আবার অটো কাটতে পারি। এখন আমি এটা ম্যানুয়ালি কাটতেছি। আমি ম্যানুয়ালি কাটতেছি। কাটা শেষ হয়ে গেল। এই এখন আমাদের একটা টিথ হলো। এরপরে আমি যদি পরবর্তী টিথ কাটতে চাই, আবার সেম প্রসেস, আমাকে টেলিস্টকে লুজ দিতে হবে, স্পিন্ডেলটাকে লুজ দিতে হবে, দিয়ে আমি আবার এখানে ইঞ্জেকশন করবো, কোনো একটা রুটের দিয়ে দেবো। এটাকে ঘুরায় নিয়ে এসে আবার সেম এইখানে দিয়ে দেবো। হয়ে গেছে। এখন আবার আমি স্পিনটাকে লক করে দেব এবং টেলিস্টক স্পিন্ডেলটাকে লক করে দেবো, সাপোর্ট দিয়ে দেবো, যাতে ভাইব্রেশন না করে। এখন আবার আমি কাজ করছি। এই আমার দুইটা টিপ হয়ে গেল। এইভাবে আমি প্রতিটা টিপ, একটা টিপ কাটার পরে ইঞ্জেকশন করবো। এভাবে 40টা টিপ কাটতে গেলে আমাকে ঠিক 40 বার ইঞ্জেকশন করতে হবে। এভাবে একটার পর একটা টিপ কেটে যাবে। এভাবে আমি স্পার গিয়ারটা সম্পূর্ণ করব। এতক্ষণ আপনারা স্পার গিয়ার দেখলেন, এখন হেলিক্যাল গিয়ার দেখলেন। হেলিক্যাল গিয়ার দেখতে হলে আমাকে কি করতে হবে, এটা এই ক্যালকুলেশন থাকবে। জাস্ট আমাকে একটু দুইটা জিনিস অ্যাক্সেস করতে হবে। সেটা হলো এই সুইভেল প্লেটের মধ্যে যত ডিগ্রি হ্যালিক্স অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা আমি এখানে সেট করব। আমরা এখানে আমাদের আজকে অ্যাঙ্গেল হবে 20 ডিগ্রি। 20 ডিগ্রির জন্য আমি কি করব, এই স্যাডেলের মধ্যে এখানে একটা নাট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে। এই দুটোকে আমি লুজ দিব প্রথমে। এটাকে লুজ দিলাম, আবার এটাকে লুজ দিলাম। যেটা আমি লুজ দিলাম। এখন এইখানে দেখেন আমার 0 0 করা আছে, এই যে 0 0 করা আছে, এই যে 0, এখানেও 0। আমি এটাকে এখন 20 ডিগ্রি ডান দিকে দিয়ে দেব। এটাকে আমি ধাক্কা দেব। হ্যাঁ, আমার এই যে এখানে 0 আর এই যে 20, 0 আর 20 মিলে গেছে। হ্যাঁ, তার মানে আমি এটাকে আমি হ্যালিক্স অ্যাঙ্গেল করলাম 20 ডিগ্রি। এখন এটা আমি ডান দিকে দিলাম, এটা আমি বাম দিকেও দিতে পারতাম। এখন যে দিকে দেওয়া হয়েছে, যে গিয়ারটা কাটা হবে সেটা হবে রাইট হ্যান্ড গিয়ার। এটার সাথে ম্যাচ করে যদি আমি আরেকটা গিয়ার কাটতে চাই, তখন আমাকে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবে। তখন আমি অ্যাঙ্গেলটা বাম দিকে দেবো 20 ডিগ্রি, তখন আমার ওইটা হবে লেফট হ্যান্ড গিয়ার। হেলিক্যাল গিয়ারের ধর্ম হলো, একটা যদি আমি একটা গিয়ারকে ম্যাচ করে আরেকটা গিয়ারকে পাওয়ার ট্রান্সমিট করতে চাই, তখন আমাকে একটা রাইট হ্যান্ড গিয়ার এবং একটা লেফট হ্যান্ড গিয়ারের প্রয়োজন। এখন যেটা কাটবো আমরা, সেটা হবে রাইট হ্যান্ড গিয়ার। এখন এটা আমি বোল্ট দুটো আবার লক করে দেবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা স্পার গিয়ার কাটছি হলো স্ট্রেট কাটছি। এটা জবটা শুধু কাটারটা ঘুরছে আর টেবিলটা লংজিলে মুভ করছে। বাট হেলিক্যাল গিয়ার কাটার সময় আমাকে করতে হবে কি, টেবিলটাকে আমাকে লংজিলে মুভ করতে হবে এবং পিক কাটার সময় জবটাকে আমার সার্কুলারলি রোটেট করে একটা চেঞ্জ গিয়ার সেট করতে হবে। সেটা আমি ডিভাইডিং হেড এবং টেবিলের লিড স্ক্রুর সাথে এঙ্গেজ করে দেবো। আমার এখানে সেট করা আছে মোটামুটি, দেখেন এই যেখানে 1 2 3 4টা, মানে এটা হলো এ, এটা বি, এটা সি, এটা হলো ডি। এখন এই 4টা গিয়ার আমি ম্যাশ করে দেবো, মানে ডি এর সি এর সাথে ডি কে ম্যাশ করাবো।
এই সি এর সাথে আমি ডি কে ম্যাচ করে দেবো। এখন এ এর সাথে বি ম্যাচ করছে, বি আর সি একই শেফটে এবং সি আর ডি ম্যাচ করে দিচ্ছে। এখন যদি আমি টেবিলটাকে লংজিটিউডালি ফিট দিই, আমার এখানে জবটাকে আমি ঘুরাতে পারতেছি, জব ঘুরতেছে, ঠিক কাটার সময় আমার জবটা ঘুরবে। এখন আমার যেহেতু আমরা এখানে সেম ডায়ামিটারের ব্ল্যাঙ্ক ইউজ করতেছি, এই জন্য আমাদের ইন্ডেক্সিংও সেম থাকবে, ইন্ডেক্সিং আমরা চেঞ্জ করবো না। আমি একটু অপোজিটে নিয়ে যাচ্ছি। এখন দেখেন সেম, জাস্ট মেশিনটাকে অন করবো, অন করে আমার দেওয়া আছে ডেট, এবং শুধু আমি এটাকে কেটে যাবো। দেখেন আমাকে আবার ব্যাক করে দিয়ে আসতে হবে। ব্যাক করে দিলে এখন আমি আবার এখানে ইন্ডেক্সিং করবো, ইন্ডেক্সিং করবো। জাস্ট এটাকে আমি কোন একটা রোটেট দিয়ে দেবো, রোটেট দিয়ে আবার আমি কাটবো। এখন আমি এটা আপনাকে অটোমেটিক দিয়ে দেখাচ্ছি। অটোমেটিক এখানে একটা মোটর আছে, সেই মোটরটাকে আমাকে অন করতে হবে। অন করে আমার এখানে ফিট দেওয়া আছে 60 মিলিমিটার পার মিনিট, 60 মিলিমিটার পার মিনিট। এখন জাস্ট আমি অটোমেটিক লিভারটাকে ডান দিকে প্রেস করি, সেটা অটোমেটিকলি সে যাচ্ছে। এখানে দেখেন আমার পাওয়ারটা এখান থেকে দিয়ে, এখান থেকে দিয়ে, জবের ভিতর থেকে দিয়ে, তারপর ডিভাইডিং মেনের ভিতর থেকে চাকটাকে আমার ঘুরাচ্ছে, খুব স্লোলি ঘুরতেছে। আমি এই যে এখানে দেখতে পারবো যে আমার চাকটা ঘুরতেছে, এখানে দেখতে পারবো চাকটা ঘুরতেছে, আস্তে আস্তে স্লোলি ঘুরতেছে, এবং জবটা অটোমেটিকলি এইভাবে রাইটের মধ্যে এদিকে ঘুরতেছে। এবং এটা আমার প্রায় কাটা শেষ হয়ে গেল। এখন যদি আমি এটাকে একই ওয়েতে ব্যাক করি, তাহলে আমার সময়টা ডবল লাগতেছে। আমি এটা না করে আমি কুইক রিটার্ন করবো। জাস্ট অটোমেটিক লিভারটাকে ব্যাক রোটেশন দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে একটা লিভার আছে, এই লিভারটা চাপ দিলে আমার জবটা কুইক রিটার্ন চলে আসবে। আবার এটাকে নিউট্রালে দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে এখন আবার আমি ইন্ডেক্সিং করবো। ইন্ডেক্সিং করলে আমার নেক্সট ট্রিপটা আবার হয়ে যাবে। এখন আবার আমি টাচ করাবো, টাচ করে আমি অটোমেটিক লিভারটা দিয়ে দিলাম। এই এখন আমার অটোমেটিকলি সে কেটে কেটে যাচ্ছে। এইভাবে আমি একটার পর একটা টিপ কেটে, যতক্ষণ আমার গিয়ার সম্পূর্ণ কমপ্লিট না হবে, একটার পর একটা টিপ তুলে আমি হেলিক্যাল গিয়ারটা সম্পূর্ণ করবো। এখন তো আমার এটা যাচ্ছে হলো প্রতি মিনিটে 60 মিটার, মানে 60 মিলিমিটার পার মিনিট। এটাকে আমি যখন আবার ম্যানুয়ালি কাটা শেষে ব্যাক করবো, তখন আমার সময়টা ডবল লাগতেছে। আমার যাতে সময়টা ডবল না লাগে, সেই জন্য আমি কুইক রিটার্ন মেকানিজম ইউজ করবো। কুইক রিটার্ন মেকানিজম ইউজ করতে হলে আমাকে আমার জবটা কাটা শেষ হোক, আমি দেখা দিচ্ছি, শেষ হলে আমি অটোমেটিক লিভারটাকে রিভার্স দিয়ে দিব, দিয়ে এখন আমি এই যে লিভারটা আছে এটাকে আমি দুটো দিকে পুশ করবো। পুশ করলে আমার কুইক রিটার্ন হচ্ছে। আমি ছেড়ে দিলাম, অবশ্যই কাটার বের হলে আমি ছেড়ে দেবো, তারপর এটাকে নিউট্রাল নিয়ে আসবো। এইভাবে আমি পরবর্তী দিকগুলো একটা পর একটা কেটে যাবো। এই হলো আমাদের গিয়ার কাটিং, স্পার এবং হেলিক্যাল গিয়ার কাটিং। এখন আমরা যে গিয়ার কাটলাম, গিয়ার কাটতে গেলে আমাদের শুধু গিয়ার কাটার ইউজ করতে হবে। মিলিং মেশিনে বিভিন্ন ধরনের কাটার ইউজ করা হয়, তার মধ্যে আমি এখানে দেখা দিচ্ছি কি কাটার কয়েকটা আছে আমাদের এখানে। এটা হলো এন্ড মিল কাটার। এটা যেহেতু 4টা ফ্লুইড আছে, এই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফ্লুইড এন্ড মিল কাটার। এটা শুধু আমরা ভার্টিক্যাল মিলিংয়ে ইউজ করতে পারি। আর এখানে আছে এই যে গিয়ার কাটার। প্রতিটা গিয়ার কাটারের গায়ে লেখা থাকবে কত ডিপি, কত নাম্বার কাটা।
বা কত মডিউলের কাটা, সেই নাম্বার আমাদের ক্যালকুলেশন করার পরে যত ডিপি হোক বা মডিউল হোক আমরা সেটা এখানে যেমন আমার লেখা আছে এটা 12 ডিপির 4 নাম্বার কাটা, হ্যাঁ 12 ডিপির 4 নাম্বার কাটা, এরকম কাটার আমাকে কাটার গায়ে লেখা থাকবে, আমি সেই কাটারটা শুধু গিয়ার কাটার জন্য ইউজ করবো। আর এখানে একটা কাটার আছে, এটা হলো অ্যাঙ্গেল কাটার। এই অ্যাঙ্গেল কাটারটা আমরা সাধারণত এই যে ডকটেলগুলো যখন তৈরি হয় তখন এই অ্যাঙ্গেল কাটার দিয়ে আমরা এই অ্যাঙ্গেল কাটারগুলো ইউজ করি। আর এটা হলো সাইড অ্যান্ড ফেস মিলিং কাটা। সাইড অ্যান্ড এই সাইড দিয়ে কাটে, এই সাইড দিয়ে কাটে এবং ফেস দিয়ে কাটে, এই জন্য এটার নাম হচ্ছে সাইড অ্যান্ড ফেস মিলিং কাটা। এই কাটা দিয়ে আমরা কোনো স্লট, যদি জবের উপর কোনো স্লট কাটতে চাই সেটা কাটতে পারবো, বা ছোটো জবের উপরে ফিনিশিং করার জন্য সেটাও করতে পারবো। এই জন্য এটাকে বলা হয় ফেস মিলিং কাটা, সাইড অ্যান্ড ফেস মিলিং কাটা। ফেস মানে উপরে ফেসটা আমরা সমান করে নিতে পারি। আর আমাদের যে আমি যে গিয়ার কাটারটার কথা বললাম, নাম্বার এবং ডিপি, আমাদের ক্যালকুলেশন করলে প্রথমত নাম্বার ডিপিটা বের হবে। এখন প্রতিটা ডিপিতে 8টা করে কাটার আছে, সেটা 1 থেকে 8 পর্যন্ত নাম্বারিং করা থাকে। এখন কত নাম্বার কাটারটা আমরা মিলিং মেশিনে ইউজ করব সেটা নির্ভর করবে আমি জবের উপর কয়টা টিপ কাটবো তার উপর বেসিস করবো। এখন এটা একটা চার্ট দেওয়া আছে, আমি আপনাকে দেখা দিচ্ছি। আচ্ছা, এই একটা চার্ট দেওয়া আছে, টিথ রেঞ্জ নাম্বার অফ কাটার, টিথ রেঞ্জ নাম্বার অফ কাটার। এখানে দেখেন 1 2 3 4 নাম্বার 8 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। আর এখানে কত কত টিথ কাটতে পারবো আমরা সেই নাম্বারগুলো, যেমন এখানে দেওয়া আছে 35 অ্যাবাভ, মানে যে কোনো ডিপির কাটার দিয়ে আমরা যদি 35 এর উপরে কাটতে যাই আমাকে যে কোনো ডিপির 1 নাম্বার কাটারটা ইউজ করতে হবে। তারপরে 35 থেকে 54 থেকে 55 থেকে 134 পর্যন্ত টিপ কাটার জন্য যে কোনো ডিপির 2 নাম্বার কাটা ইউজ করতে হবে। তারপরে 54 থেকে 35 পর্যন্ত যে কোনো ডিপির 3 নাম্বার কাটা ইউজ করতে হবে। তারপরে 34 থেকে 26 পর্যন্ত টিপ কাটার জন্য আমাদের 4 নাম্বার কাটা ইউজ করবে। আমরা যেহেতু আজকে জবের উপর কত কি করছি 40 টিপ কাটছি, সেই জন্য আমাদের ইউজ করতে হবে এই যে 35 থেকে 50 মাঝখানে অবশ্যই 40 আছে আমার, এই জন্য আমাদের 3 নাম্বার কাটাটা ইউজ করতে হয়েছে। আমার মেশিনে বাঁধা আছে 3 নাম্বার কাটা আর আমার হাতে আছে 4 নাম্বার কাটা, জাস্ট আপনাদের স্যাম্পল দেখানোর জন্য। কারেক্টটা একটু দেখাই। হ্যাঁ দেখেন, এই যে এখানে হলো আমাদের এই যে মেশিনে যেটা পাচ্ছি আমরা, এটা হলো আমাদের 12 ডিপি 3 নাম্বার কাটা। এই 3 নাম্বার কাটার এখানে সেট করছি, আর আমি স্যাম্পল দেখানোর জন্য আপনাদের এই কাটারটা আমার হাতে রাখছি, যে এখানে লেখা আছে দেখেন, এই যে 12-4, এই যে 12-4 লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে 12-4 মানে 12 ডিপি 4 নাম্বার কাটা, এবং প্রতিটা কাটারের গায়ে এইভাবে নাম্বারিং করা থাকবে আপনাদের সহজে চেনার জন্য। ওকে, আজকের মতো আমি এখানে আমার ক্লাস শেষ করতেছি। যদি কোনো প্রবলেম থাকে তাহলে স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার উনি যখন স্যার গিয়ারের টিপ কাটছিল স্যার, উনি বললো যে আর কি স্পার গিয়ারের ক্ষেত্রে প্রথমবার যখন কাটারটা ইউজ করেছে তখন বললো টিথ হয়নি, একটা ক্যানেল হয়েছে। স্যার তাহলে পরে স্যার টিথটা কিভাবে ফর্ম করে স্যার সেই জিনিসটা একটু এক্সপ্লেইন করবেন? হ্যাঁ অবশ্যই। তোমার গিয়ারে আমরা যেটা কাটি, হ্যাঁ সেটা তো টিথ কাটি না, অ্যাকচুয়ালি টিথের পাশে যে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে যেটাকে বলে ফ্ল্যাঙ্ক, তো এই জায়গাটা কাটি। মানে আমরা একটা ডেপথ অফ কাট দিই, আমরা তো টিথ কাটি না। সো 2টা ডেপথ অফ কাট তুমি যদি দাও, হ্যাঁ তাহলে তুমি তার মাঝখানে একটা টিথ পাবা, তাই না? জি স্যার। উনি এটাই বুঝাইতে চাইছে যে আমরা যখন প্রথমবার কাটছি তখন একটা ক্যানেল তৈরি হয়েছে, তারপরে একটা টিথ পরিমাণ জায়গা রেখে পরের ক্যানেলটা যখন আমরা কাটবো তখন এই 2টা ক্যানেলের মাঝখানে একটা টিথ তৈরি হবে। জি স্যার বুঝেছি। স্যার উনি বলেছেন স্যার কাটারের একটা ডিগ্রি থাকে, স্যার এই ডিগ্রিটা বলতে স্যার কি বোঝায়? কাটারের ডিগ্রি বলতে কাটারের একটা নাম্বার থাকে, হ্যাঁ ডিগ্রি না, ওটা বলছে ডিপি। হ্যাঁ আচ্ছা, তোমার
ডায়ামেট্রাল পিচ বলে যেটাকে, ডিপি। তো এই ডায়ামেট্রাল পিচ আমরা বের করতে পারি হচ্ছে তোমার আমরা যে কয়টা টিথ কাটতে চাই সেই টিথ সংখ্যা ডিভাইডেড বাই ওই যে গিয়ার কাটতে চাচ্ছ ওই গিয়ারের পিচ ডায়ামিটার। হ্যাঁ, টিথ ডিভাইডেড বাই পিচ ডায়ামিটার করলে যে ভ্যালুটা আসে সেটাকে বলে হচ্ছে ডায়ামেট্রাল পিচ বা ডিপি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, অনেক মেশিনে স্যার মানে টাইমিং বেল্ট স্যার ইউজ করে স্যার, টাইমিং বেল্টের জন্য স্যার যে টুথেড পুলিটা স্যার যেটা থাকে স্যার সেটাও কি একই মেশিন দিয়ে কাটা হয়, একই গিয়ার কাটার মেশিন দিয়ে? না না না, কখনোই না। এটা তো মানে আমরা যেটা কাটতেছি এটা তো মেটাল কাটিং। হ্যাঁ, বাট ওই টিমিং বেল্ট যেটা, টিমিং বেল্ট ওটা তো হচ্ছে ওই ম্যাটেরিয়ালটাই তো ডিফারেন্ট। ওটা ধরো যে স্টিল রিইনফোর্সড রাবার, বাট পুরোপুরি কিন্তু স্টিল বা মেটাল না। শুনতে পারছো কথা? স্যার লাস্টের দিকে স্যার একটু শুনতে পারিনি স্যার। আচ্ছা, লাস্টের দিকে যেটা বললাম যে এই মেশিনটা মিলিং মেশিনে আমরা সবসময় মেটাল মেটাল কাটিং করি। এখানে বেল্ট বা ওই জাতীয় ইউরেথেন বা পলিয়ামাইড এই রাবার জাতীয় উপাদানগুলো আমরা কাটি না। সো হয়তো হতে পারে প্রসেসটা আর মেশিনটা ডিফারেন্ট হবে। স্যার কিন্তু মনে করেন যে হচ্ছে স্যার টাইমিং বেল্টে স্যার আমি স্যার মেইনলি বলছিলাম আর কি, যেই পুলিটা থাকে স্যার ওখানে যেগুলো স্যার দাঁত কাটা থাকে মানে স্যার ওগুলোর শেপগুলো স্যার কিভাবে আসে, মানে ওগুলোর শেপ কি গিয়ারের মতনই নাকি হচ্ছে অন্য ধরনের কাটার? ওগুলোর শেপও অনেকটাই গিয়ারের মতো। টিমিং বেল্ট ধরো যে ওই যে চেইন স্প্রকেট যেমন ওখানেও তো ধরো যে স্প্রকেট গুলো তো কাটতে হয়, বাট মিলিং মেশিন যেহেতু শুধু গিয়ার কাটে, সো এখানে গিয়ারের ইনভলিউট শেপ তৈরি করা হয় বা গিয়ারের যে প্রোফাইল, টুথের প্রোফাইল এটা তৈরি করা হয়। ওইগুলোর প্রোফাইল তো এরকম না। স্যার ওগুলো তাহলে স্যার কোন মেশিনে স্যার কাটে? ওগুলা যে কোন মেশিনে কাটে এটা আমি বলতে পারতেছি না, আমাকে জেনে তোমাকে জানাতে হবে। ওকে স্যার। তারপর তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। মাঝখানে কোশ্চেন থাকলেও বলিও, অসুবিধা নাই। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ এ স্পার এন্ড হেলিক্যাল গিয়ার অন এ কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন। তো এই মিলিং মেশিনের পার্টস গুলো সম্পর্কে রাজ্জাক ভাই অলরেডি আমাদেরকে দেখাইছেন। এখানে একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এই মেশিনের অ্যাকচুয়াল নাম হচ্ছে ইউনিভার্সাল হরাইজন্টাল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন। অনেক বড় একটা নাম, ইউনিভার্সাল হরাইজন্টাল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিন। এই মেশিনকে ইউনিভার্সাল বলা হয় এই কারণে যে এই মেশিনে তোমার একটা ডিভাইডিং হেড আছে যেটার মাধ্যমে ইন্ডেক্সিং করা যায়। সেই ইন্ডেক্সিং করে আমরা বিভিন্ন নাম্বার অফ টিথের গিয়ার কাটতে পারি। থিওরিটিক্যালি ধরো সব টিথই আমরা এটা দিয়ে কাটতে পারবো আমাদের কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট কাটার থাকে। তারপর এই মেশিনে একটা সুইভেল প্লেট আছে, এই যে এই ফিগারটাতে দেখো, প্রথম ফিগারটা, এখানে একটা সুইভেল প্লেট আছে। এই সুইভেল প্লেটের মাধ্যমে আমরা এই টেবিলের এই মেশিনের যে টেবিলটা আছে সেটাকে আমরা ধরো +45 থেকে -45 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারি। এবং এই সুইভেল প্লেট ইউজ করে আমরা হেলিক্যাল গিয়ার কাটতে পারবো, ডিফারেন্ট টিথের হেলিক্যাল গিয়ার কাটতে পারবো। তারপর তোমার এই তো এই ফিচার গুলো থাকার কারণে অ্যাকচুয়ালি এই মেশিনে ডিফারেন্ট টাইপ অফ গিয়ার কাটা যায়, হেলিক্যাল গিয়ার, স্পার গিয়ার, হেরিংবোন গিয়ার, হ্যাঁ, অনেক রকম গিয়ার কাটা যায়। এই জন্য এই মেশিনটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল মেশিন। আর হরিজন্টাল নি এন্ড কলাম টাইপ কেন বলা হচ্ছে, কারণ এখানে যে স্পিন্ডলটা আমরা দেখলাম
যেখানে কাটারটা মাউন্ট করা আছে সেই স্পিন্ডলটা হরিজন্টাল। এই যে সেকেন্ড ফিগারে এই যে এখানে দেখো এই স্পিন্ডলটা, এটাকে আমরা আরবার বলতেছি এইটুকু, বাট এর মাথায় এই যে একদম এইখানে যেটা আছে সেটাকে বলে স্পিন্ডল। তো সেই স্পিন্ডলে আরবারটা লাগানো আছে, এই টোটাল জিনিসটা হচ্ছে হরিজন্টাল। সো হরিজন্টাল স্পিন্ডল হওয়ার কারণে এটা হরিজন্টাল মেশিন। আর নি এন্ড কলাম টাইপ হচ্ছে এখানে এই মেশিনে একটা নি আছে আর একটা কলাম আছে। সেই পার্টস গুলো আমরা ভিডিওতে দেখছি, খেয়াল করে না থাকলে আবার দেখতে পাবো, অসুবিধা নেই। ওকে, এখন দেখো যে এখানে আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা স্পার গিয়ার এবং হেলিক্যাল গিয়ার কাটতেছি, বাট আমাদের অন্য ডিফারেন্ট টাইপের গিয়ার সম্পর্কে আইডিয়া থাকা দরকার। তোমরা যেহেতু মেকানিক্যালে পড়তেছো তোমরা অলরেডি মানে অনেক গিয়ার সম্পর্কে জানো। তো বিশেষ কিছু গিয়ার, যেমন ধরো ওয়ার্ম গিয়ার। ওয়ার্ম গিয়ার কি করে, এখানে একটা ওয়ার্ম থাকে, একটা ওয়ার্ম হুইল থাকে, এবং এটা রোটেশনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে পারে। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। ওকে, তো ওয়ার্ম গিয়ার কি করতেছে, ওয়ার্ম গিয়ারের কাজ হচ্ছে তোমার যে এক্সিস বরাবর রোটেশনটা হচ্ছে সেই এক্সিস থেকে তার 90 ডিগ্রিতে অন্য একটা এক্সিসে রোটেশনটাকে ট্রান্সফার করতে পারে। এবং একই সাথে ওয়ার্ম গিয়ারের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে সে স্পিড রিডাকশন করতে পারে। আচ্ছা, তারপরে হেলিক্যাল গিয়ার, স্পার গিয়ার খুব কমন টাইপ। স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার মানে সব টাইপের গিয়ারই রোটেশন, পাওয়ার ট্রান্সমিশন করতে পারে, পাওয়ার ট্রান্সমিশন ইন টার্মস অফ রোটেশন করতে পারে। তো স্পার গিয়ার এবং হেলিক্যাল গিয়ার এগুলো খুব কমন টাইপ। স্পার গিয়ারে তুমি যদি পাওয়ার ট্রান্সমিশন করো, এখানে তোমার কিছু নয়েজ বা ভাইব্রেশন আসে। হেলিক্যাল গিয়ার সেই জিনিসটাকে তোমার আরেকটু ইমপ্রুভ করতে পারে, পারফরম্যান্সটা একটু ভালো, যে এখানে মেশিনটা ভালো হয়, ফলে তোমার ধরো ভাইব্রেশন নয়েজ এগুলো একটু কমে যায়। ডাবল হেলিক্যাল গিয়ার, যেটাকে হেরিংবোন গিয়ারও বলা হয়, এটাতে মানে একই সাথে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড মানে হেলিক্স করা থাকে। তারপর ধরো বেভেল গিয়ারের কথা যদি আমরা বলি, বেভেল গিয়ার কি করে, এটাও তোমার রোটেশনের ডিরেকশনকে ট্রান্সফার করতে পারে ওয়ার্ম গিয়ারের মতোই, বাট বেভেল গিয়ারে তোমার স্পিড রিডাকশনটা আমরা পাই না। তারপর র্যাক এন্ড পিনিয়ন। র্যাক এন্ড পিনিয়ন হচ্ছে তোমার এটা রোটেশনাল ভেলোসিটিটাকে এটা কি করে লিনিয়ার ভেলোসিটিতে কনভার্ট করতে পারে। র্যাক এন্ড পিনিয়ন ফিগারটা একটু দেখো, এটা দেখলে বুঝতে পারবা। এর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের র্যাক, আর এটা হচ্ছে পিনিয়ন। এই পিনিয়নটা যদি ঘোরে, এই র্যাকটা এই ডিরেকশন বরাবর অথবা উল্টা দিকে ঘুরলে এই ডিরেকশন বরাবর মুভ করতে পারে। দ্যাট মিন্স আমরা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটিকে লিনিয়ার ভেলোসিটিতে কনভার্ট করতে পারতেছি। তো এইগুলোই মোটামুটি কমন টাইপস অফ গিয়ার। সবগুলো গিয়ারই পাওয়ার ট্রান্সমিশনের কাজ করে। এরপর আমরা যদি একটা কমন গিয়ারের নোমেনক্লেচার খেয়াল করি, এটা স্পার গিয়ারের। তো দেখো এখানে কি কি পাওয়া যাবে। একদম বাইরে একটা সার্কেল পাওয়া যাবে, যেটাকে এখানে বলতেছে অ্যাডেন্ডাম সার্কেল, বা তুমি আউটার সার্কেল বলতে পারো, ম্যাক্সিমাম সার্কেল বলা হয় অনেক সময়। তারপর তোমার এর এই যে পিচ সার্কেল একটা আছে। পিচ সার্কেল হচ্ছে এমন একটা সার্কেল, মানে পিচ সার্কেল একটা ইমাজিনারি সার্কেল, মানে দুইটা গিয়ার যখন মেশ করে, তারা যে পয়েন্টে এক্সাক্ট যে পয়েন্টে মেশ করে সেই পয়েন্ট দিয়ে তুমি যদি একটা সার্কেল কল্পনা করো, তাহলে ওই সার্কেলকে বলা হয় হলো পিচ সার্কেল। তারপর তোমার এখান থেকে আরো দেখো একটা টুথের থিকনেস এটা। তারপরে এটা হচ্ছে আমাদের টপ ল্যান্ড। তারপর এটা হচ্ছে বটম ল্যান্ড। তারপরে এটা হচ্ছে আমাদের ফেস। আর ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম। হ্যাঁ, অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম এই দুটো জিনিস খেয়াল করার ক্লিয়ারেন্স। অ্যাডেন্ডাম হচ্ছে
পিচ সার্কেল থেকে, পিচ সার্কেল মানে হচ্ছে আমাদের এটা, এই সার্কেলটা, এই পিচ সার্কেল থেকে তোমার একদম টপ ল্যান্ড পর্যন্ত বা একদম ম্যাক্সিমাম যে সার্কেলটা, সেই সার্কেল পর্যন্ত যে রেডিয়াল ডিসটেন্স সেটাকে বলা হচ্ছে অ্যাডেন্ডাম। মানে পিচ সার্কেলের উপরে যতটুকু আছে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম, আর পিচ সার্কেলের নিচে যতটুকু আছে সেটা হচ্ছে ডিডেন্ডাম। আর ক্লিয়ারেন্স মানে হচ্ছে তোমার যখন একটা তোমার মানে দুইটা গিয়ার মেশ করে তখন এই যে এইটুক জায়গা খালি থাকে। মানে আরেকটা টুথের যখন টপ ল্যান্ড চলে আসবে সে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, আর নিচের এই জায়গাটুকু খালি থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স। তো ডিডেন্ডামের মধ্যে কিন্তু ক্লিয়ারেন্স ইনক্লুডেড। এই জিনিসটা আমি দেখাচ্ছি এই কারণে, কারণ তোমাদের ক্যালকুলেশনে এটা আসবে। তো অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, ক্লিয়ারেন্স, এটা একটু ভালো করে এখান থেকে দেখো। অ্যাডেন্ডাম যেখানে শেষ হয়েছে এটাকে বলতেছে অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম যেখানে শেষ হয়েছে সেটাকে বলতেছে ডিডেন্ডাম সার্কেল, দ্যাট মিন্স এটা। আর ক্লিয়ারেন্স এটাকে বলে ক্লিয়ারেন্স সার্কেল। এই পর্যন্ত কি আমরা শুনতে পারছি, বুঝতে পারছি? জি স্যার। ওকে স্যার, আগের পেজে স্যার যে রাইট সাইডে ফ্ল্যাঙ্ক ছিল সেটা কি স্যার? ফ্ল্যাঙ্ক, ফ্ল্যাঙ্ক হচ্ছে তোমার এই ধরো যে পিচ সার্কেলের নিচের যে অংশটুকু, মানে এই পুরো ফেসের মধ্যে পিচ সার্কেলের নিচের যে এই অংশটুকু, এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। অনেকে আবার ধরো এই ফেস পুরাটাকেও ফ্ল্যাঙ্ক বলে থাকে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, এরপর তোমার গিয়ার তৈরি করা যায় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে গিয়ার ফর্মিং, একটা হলো গিয়ার জেনারেটিং। আমরা আজকের এক্সপেরিমেন্টে মিলিং মেশিনে কাজ করতেছি। মিলিং মেশিনে যে পদ্ধতিতে গিয়ার কাটা হয় এটাকে বলে গিয়ার ফর্মিং। তোমরা যখন ধরো যে 4-1 ক্লাস করবে তখন আমাদের এখানেই একটা এক্সপেরিমেন্ট আছে গিয়ার শেপার মেশিনে। ওইখানে আমরা যে এক্সপেরিমেন্ট করব, ওখানে যে গিয়ার কাটবো সেই পদ্ধতিটা হচ্ছে গিয়ার জেনারেটিং। তো এখানে গিয়ার ফর্মিং আর গিয়ার জেনারেটিং এর পার্থক্যটা জেনে রাখা দরকার। ফর্মিং এ মানে আমরা মিলিং মেশিনে যেটা করতেছি, এখানে তোমার যে গিয়ারটা কাটতেছি সেই গিয়ারের টুথের শেপ ডিপেন্ড করবে কাটারের শেপের উপরে। ওকে, কাটারের যে শেপ তার উপরে ডিপেন্ড করবে। বাট গিয়ার জেনারেটিং এ টুথের যে শেপ সেটা কাটারের শেপের উপরে না, বরং কাটার এবং টুথের মধ্যে রিলেটিভ কিছু মোশন দেয়া হবে ওই মেশিনে, সেই মোশনের উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছি? ফর্মিং আর জেনারেটিং এর মেইন পার্থক্য হচ্ছে ফর্মিং এ কাটারের ফর্মিং এ গিয়ারের টুথের শেপটা ডিপেন্ড করবে কাটারের শেপের উপর, আর জেনারেটিং এ গিয়ারের টুথের শেপটা ডিপেন্ড করবে মোশনের উপরে, কাটার এবং গিয়ার ব্ল্যাঙ্কের মধ্যে যে রিলেটিভ মোশন থাকবে সেই মোশনের উপরে। আচ্ছা, তারপর তোমার গিয়ার ফর্মিং পদ্ধতিতে মানে এখানে যেটা করতেছি সেখানে যে গিয়ার তৈরি হয় সেই গিয়ারের টুথের শেপটাতে আমরা মোস্টলি ইনভলিউট শেপটা পাই না। হ্যাঁ, গিয়ারের টুথের যে শেপ এটাকে বলে ইনভলিউট শেপ। তো এখানে একটা ফিগার আমরা ট্রাই করছি, যদি এটা দেখে তেমন কিছু বোঝা যাবে না। ইনভলিউট শেপ নিয়ে তোমরা নিজেরা পড়াশোনা করে দেখতে পারো। এই শেপটাকে বলা হয় ইনভলিউট শেপ। ওকে, এর টুথের শেপের নাম হচ্ছে ইনভলিউট শেপ। যদি ইনভলিউট শেপ আমরা টুথে অ্যাচিভ করতে পারি তাহলে সেই গিয়ারটা মানে ভালো হয়, কাজ ভালো করে, এফিশিয়েন্সি ভালো হয়, সেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন কম হয় এবং এই গিয়ারের লাইফ মানে হচ্ছে লং লাইফ পাওয়া যায়। আর যদি ইনভলিউট শেপটা আমরা অ্যাচিভ করতে না পারি তাহলে গিয়ারটা হয়তো কাজ করবে, বাট অল্প কিছুদিন কাজ করার পরে স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে টুথ ক্ষয় হয়ে বা ভেঙে যেতে পারে। আমাদের ফর্মিং পদ্ধতিতে মানে এখানে আমরা যেটা করতেছি সেখানে আমরা ইনভলিউট শেপটা
অ্যাচিভ করতে পারি না। তবে যদি কাটারের শেপে আমরা স্পেশাল কেয়ার নিতে পারি, ইনভলিউট শেপ আমরা ওখানে নিয়ে আসতে পারি, তাহলে বলা হয়ে থাকে যে মিলিং মেশিনেও এই ইনভলিউট শেপটা আনা যেতে পারে। বাট ইনভলিউট শেপটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মোশনের উপরে। মোশন তুমি যত ভালো মতো কন্ট্রোল করতে পারবা, ইনভলিউট শেপটা তত ইজিলি অ্যাচিভ করা যাবে। সো এখানে যেহেতু আমরা মোশন কন্ট্রোল করে গিয়ার কাটতেছি না, সো এখানে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে আমরা ইনভলিউট শেপ পাচ্ছি না, যেহেতু কাটা সম্পর্কে আমাদের তেমন আইডিয়া নেই। কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা এই পদ্ধতিতে গিয়ার কাটতেছি মিলিং মেশিনে, সেখানে আমরা ইনভলিউট শেপ পাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই আমাদের যে গিয়ারগুলো আমরা এখানে পাবো সেই গিয়ারগুলোর স্ট্রেস কনসেন্ট্রেশন হবে এবং এগুলো ধরো যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। বাট গিয়ার জেনারেটিং পদ্ধতিতে আমরা ইনভলিউট শেপ পাবো এবং সেই গিয়ারগুলো ভালো হবে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মিলিং মেশিনে যেভাবে গিয়ারটা কাটা হয় সেটা অনেক স্লো একটা প্রসেস, বা ফর্মিং মেথডে আমরা যেটা করতেছি এখন সেটা খুব স্লো একটা প্রসেস। বাট গিয়ার জেনারেটিং এ যেটা করা হয়, যেভাবে কাটা হয় সেই প্রসেসটা অনেক ফাস্ট। সো মানে রেট অফ প্রোডাকশন অনেক বেশি, মাস প্রোডাকশন করা জাস্টিফাইড। ওকে, বুঝতে পারছি এটুকু? জি স্যার। স্যার কোনটাতে ফার্স্ট বললেন স্যার, ফর্মিং নাকি জেনারেটিং? জেনারেটিং এ ফাস্ট, ফর্মিং মানে মিলিং মেশিনে গিয়ার তৈরি করা খুব স্লো একটা প্রসেস। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, মিলিং মেথড বা কাটিং কন্ডিশন, দুই ধরনের কাটিং কন্ডিশন আছে বা মিলিং মেথড আছে, একটা আপ মিলিং, একটা হচ্ছে ডাউন মিলিং। ছবির কোয়ালিটি অনেক খারাপ, তার জন্য আমি সরি। তো আপ মিলিং হচ্ছে তোমার যখন আমরা তো নিশ্চয়ই কোনো কিছু কাটার জন্য একটা ফিড দিব, বা ধরো যে ইন দিস কেস আমরা এখানে যেটা করতেছি, আমরা আমাদের যে গিয়ার ব্ল্যাঙ্ক আছে সেই গিয়ার ব্ল্যাঙ্কটাকে আমরা সামনের দিকে আগায় নিয়ে যাব। দ্যাট মিন্স একটা ডিরেকশনে আমরা ফিড দিতে হবে, ওয়ার্ক পিসটা বা জবটাকে একটা ডিরেকশনে ফিড দিতে হবে। আর কাটারের তো একটা রোটেশনাল ডিরেকশন থাকবে। তো যখন এই দুটা বিপরীত, আমরা যেদিকে ফিড দিচ্ছি কাটারের রোটেশনাল ডিরেকশনটা তার উল্টা, তখন এটাকে বলা হয় আপ মিলিং বা কনভেনশনাল। ইউজুয়ালি এটাই করা হয়ে থাকে। বাট যদি এর উল্টা করা হয়, যে আমরা যেদিকে ফিড দিচ্ছি আমাদের ফিড ডিরেকশন এবং কাটারের ডিরেকশন সেম, তখন এটাকে বলা হয় ডাউন মিলিং বা ক্লাইম্ব মিলিং ও বলা হয়ে থাকে অনেক সময়। তো আমাদের আজকের এই মিলিং এ তো আমরা হচ্ছে আপ মিলিং ইউজ করছি। তোমরা ভিডিওটা আরেকবার দেখলে বুঝতে পারবা যে আমরা কি করতেছি। আমাদের কাটারের যেদিকে রোটেশন আমরা তার উল্টা দিকে ব্ল্যাঙ্কের মোশনটা দিচ্ছি, ফিড দিচ্ছি। সো আমাদের আজকের মেথডটা হচ্ছে, কাটিং কন্ডিশনটা হচ্ছে আপ মিলিং কন্ডিশন। ওকে, আচ্ছা। তো তোমরা যারা ভিডিওটা ভালো মতো দেখছো তারা খেয়াল করে থাকবা যে উনি যখন একটা টিথ কাটছে, কাটার পরে বলতেছিল যে পরবর্তী মানে একটা টিথ না সরি একটা ক্যানেল কাটছে, কাটার পরে উনি বললেন যে আমাদেরকে এখন ইন্ডেক্সিং করতে হবে, করে পরবর্তী ক্যানেল কাটতে হবে এবং দুই ক্যানেলের মাঝখানে একটা টিথ তৈরি হবে। আচ্ছা, তো এখন এই ইন্ডেক্সিং জিনিসটা কি? ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে, ইন্ডেক্সিং মানে হলো কোন একটা সার্কুলার পেরিফেরিকে সমান কতগুলো ভাগে ভাগ করা। তুমি সার্কুলার একটা পেরিফেরিকে যে কয় ভাগেই ভাগ করতে চাও, এই প্রসেসটাকেই বলে হচ্ছে ইন্ডেক্সিং। আর গিয়ারের ক্ষেত্রেও এই কনসেপ্টটা আমরা যদি ইউজ করি, তাহলে দেখো একটা গিয়ার যখন আমরা কাটতেছি, স্পার গিয়ারের কথা চিন্তা করো, ধরো 40 টিতের একটা গিয়ার কাটতে যাচ্ছি, তাহলে কি একটা সার্কুলার ব্ল্যাঙ্কের
পেরিফেরিকে আমাদেরকে 40টা ভাগে ভাগ করে নিতে হয়েছে, সমান স্পেসে 40টা ভাগে ভাগ করে নিতে হয়েছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ইন্ডেক্সিং। এই গিয়ার কাটিং জাস্ট ইন্ডেক্সিং এর একটা উদাহরণ। আমরা আমাদের লাইফের বিভিন্ন সময়ে ইন্ডেক্সিং করে থাকি, আমরা এই ইন্ডেক্সিং নামও জানি না। ইন্ডেক্সিং জাস্ট একটা সার্কুলার পেরিফেরিকে সমান ভাগে ভাগ করা, এটাই হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা, এই ইন্ডেক্সিংটা আমরা করছি আমাদের এই মেশিনে ডিভাইডিং হেড ইউজ করে। আমাদের এই এখানে যে ফিগারটা দেখানো আছে, সবুজ কালার একটা হাউজিং, তার সাথে ইন্ডেক্স প্লেট, তার সাথে চেঞ্জ গিয়ার এটসেট্রা এটসেট্রা, এই পুরাটাকেই বলা হয় হচ্ছে ডিভাইডিং হেড। ডিভাইডিং হেডের কাজ হলো ডিভাইড করা, এটা ডিভাইড করতে আমাদেরকে হেল্প করে, ইন্ডেক্সিং করতে হেল্প করে। তারপর আমাদের গিয়ার যত ভাগে ভাগ করতে হবে, হ্যাঁ, ভাগ করে টিপ কাটতে হবে, এই ভাগ করার কাজটা করতে হেল্প করে হলো ডিভাইডিং হেড। আচ্ছা, ইন্ডেক্স প্লেটটা উনি দেখাইছেন ভিডিওতে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লেট লাগানো আছে, এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স প্লেট। তো ইন্ডেক্স প্লেটের মধ্যে দেখো কতগুলো হোল করা আছে, কতগুলো হোল না, অ্যাকচুয়ালি এখানে অনেক হোল করা আছে। তোমার ধরো যে এটা ইন্ডেক্স প্লেটের সেন্টার, এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস যদি আমরা যাই, তাহলে এই রেডিয়াস দিয়ে আমরা যে একটা সার্কেল আঁকতে পারবো, সেই সার্কেল বরাবর দেখো অনেকগুলো হোল করা আছে। আবার আমরা যদি রেডিয়াসটা একটু বাড়াই, এই সেকেন্ড স্টেজে যাই, সেই দিক দিয়ে আমরা যদি একটা সার্কেল আঁকি, সেই সার্কেল বরাবর দেখো অনেকগুলো আবার হোল করা আছে। এরকম করে তোমার এই প্লেটে কতগুলো, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা এরকম ডিফারেন্ট রেডিয়াসে হোল করা আছে। এই হোলগুলো অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো হচ্ছে ভাগ করার জন্য আমাদেরকে হেল্প করবে। এবং এই সবগুলো হোল ইকুইডিস্টেন্ট হোল, দ্যাট মিন্স তোমার ধরো যে এই দুটা হোলের মধ্যে যে ডিসটেন্স, আবার অন্য একটা রেডিয়াসে চলে আসো, এই দুটা হোলের মধ্যে সেম ডিসটেন্স, প্রত্যেক পাশাপাশি দুইটা হোলের মধ্যে সেম ডিসটেন্স। তোমার ধরো এই দুটা হোলের মধ্যে যে ডিসটেন্স, এই দুটা হোলের মধ্যেও সেম ডিসটেন্স। এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স প্লেট। এরকম ইন্ডেক্স প্লেট 2টা আছে আমাদের ল্যাবে, প্রত্যেকটা ইন্ডেক্স প্লেটের দুই পাশেই এরকম হোল করা। সো আমরা বলতে পারি থিওরিটিক্যালি আমাদের 4টা ইন্ডেক্স প্লেট আছে, এবং এখানে 4টা ইন্ডেক্স প্লেটের বিভিন্ন রেডিয়াস বরাবর কতগুলো করে হোল করা আছে সেই লিস্টটা এখানে দেয়া আছে, দেখো। ওকে, আচ্ছা, তো ইন্ডেক্স প্লেটটা আমরা হোপফুলি বুঝতে পারছি, মানে চিনছি আর কি। এগুলো কিভাবে কাজ করে এটা পরে দেখাচ্ছি, আমি জাস্ট আগে পরিচিত হই আমরা এই মেশিনে গিয়ার কাটার সময় ইন্ডেক্সিং করতে হয়। সেই ইন্ডেক্সিং 3 ধরনের, একটা হচ্ছে সিম্পল ইন্ডেক্সিং, একটা ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং, সিম্পল ইন্ডেক্সিং, ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে ইন্ডেক্সিং ফর কাটিং হেলিক্যাল গ্রুভ বা হেলিক্যাল গ্রুভ ইন্ডেক্সিং বলা চলে। ইন্ডেক্সিং ফর কাটিং হেলিক্যাল গ্রুভ, এই 3 রকম ইন্ডেক্সিং এখানে করা যায়। 3 ধরনের ইন্ডেক্সিং এর জন্য 3 রকম কনফিগারেশন করতে হয় এই ডিভাইডিং হেডে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমরা যে স্পার গিয়ারটা এখানে কাটছি, এটা কাটার সময় আমরা সিম্পল ইন্ডেক্সিং করছি। সিম্পল ইন্ডেক্সিং এর এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো স্কিমেটিক দেওয়া আছে, এই যে এই ফিগারটা। আমরা আসলে এই ফিগারটার সাথে আমাদের লেফট সাইডে যে মানে রিয়েল পিকচারটা, সেটা একটু ম্যাচ করে দেখি জিনিসগুলো। প্রথমে যে 1 নাম্বার যে জিনিসটা দেখানো আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স প্লেট। আমরা তো ইন্ডেক্স প্লেট চিনে ফেলছি এখানে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স প্লেট। দেন এই যে 2 নম্বরে যেটা দেখানো আছে, এটা হচ্ছে ক্র্যাঙ্ক পিন। এই যে তোমার এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক পিন। এর অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ওই পাশে একটা পিন আছে, ভিডিওতে খেয়াল করলে দেখবা যে একটা পিন উনি একটা হোলের মধ্যে বসাচ্ছিল। হ্যাঁ, সেটাই হচ্ছে যে এই জায়গাটায়, এই যে ডান পাশের ফিগারে দেখো 2 নম্বরের এই জায়গাটায় ইন্ডেক্স প্লেটের হোলের মধ্যে বসানো হয়, এটা হচ্ছে ইন্ডেক্স পিন। আর এই যে এই জিনিস কিছু না, এটা হ্যান্ডেল, জাস্ট একটা হ্যান্ডেল। আর তোমার এই যে লাইনটা, হ্যাঁ এই লাইনটা, এটা হচ্ছে আমাদের এই জিনিস, এই পুরো জিনিসটা, এরকে বলা হয় ক্র্যাঙ্ক।
ওকে, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক। আচ্ছা, গেল। তারপর এই যে ইন্ডেক্স প্লেটটা, এটার ভিতরে মানে এই সবুজ কালার যে হাউজিং, এর ভিতরে কি আছে আমরা জানি না, মানে আমি জানি, এখানে দেখা যাচ্ছে না। তো এর মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমরা এই ফিগারে, ডান পাশের ফিগারে দেখলে আমরা বুঝতে পারবো। ওর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো স্পার গিয়ার আছে, তারপরে বেভেল গিয়ার আছে, এবং ওয়ার্ম ওয়ার্ম গিয়ার আছে। ওকে, ওয়ার্ম এবং ওয়ার্ম হুইল আছে। কিভাবে সেগুলো অ্যারেঞ্জ করা আছে একটু দেখি আমরা। ডান পাশের ফিগারটা আমরা এক্সপ্লেইন করতেছি। দেখো, এই যে ইন্ডেক্স প্লেট, সেখান থেকে দেখো এই যে একটা লাইন চলে, একটা শ্যাফট চলে গেছে ভিতরে। সেই শ্যাফটটা গিয়ে কানেক্ট হয়েছে একটা স্পার গিয়ারের সাথে। সেই স্পার গিয়ার থেকে উপরের দিকে ওঠো, এখানে দেখো আরেকটা স্পার গিয়ার। সেই স্পার গিয়ারের সাথে আরেকটা স্পার গিয়ার মেশ করা আছে। সেই স্পার গিয়ার থেকে একটা শ্যাফট চলে গেছে ওয়ার্মে, একটা ওয়ার্মে, ঠিক আছে। সেই ওয়ার্মটা মেশ করা আছে একটা ওয়ার্ম হুইলের সাথে। সেই ওয়ার্ম হুইলটা আবার কানেক্ট করা আছে একটা শ্যাফট ইউজ করে স্পিন্ডলের সাথে। যে স্পিন্ডলটা হচ্ছে আমাদের এই যে এখানে লেফট সাইডের ফিগারে আমি মেনশন করতেছি, এই যে এখানে স্পিন্ডলটা হচ্ছে এই যে এই জায়গায়। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এখানে রোটেশন দেই, এই জিনিসটাকে ধরে আমরা এই দিকে রোটেশন দেই, তাহলে সেই রোটেশনটা 90 ডিগ্রি ট্রান্সফার হয়ে এই এক্সিস বরাবর স্পিন্ডলে রোটেশন দিবে। দ্যাট মিন্স আমাদের এই যে ব্ল্যাঙ্কটা, সেই ব্ল্যাঙ্কটাতে আমরা রোটেশন পাবো। আমরা এখানে কি করলাম, একটা ওয়ার্ম এবং ওয়ার্ম হুইল ইউজ করে আমরা 90 ডিগ্রিতে রোটেশনটা ট্রান্সফার করলাম। এই ডিভাইডিং হেডার হাউজিং এর ভিতরে এই জিনিসগুলো আছে। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা, তারপরে এখানে আচ্ছা 90 ডিগ্রি মোশন ট্রান্সফার আমাদের এখানে দরকার। তো আমরা জানি যে এই রোটেশনটা ট্রান্সফার করতে বেভেল গিয়ারও ইউজ করা যেতে পারে, বাট আমরা কেন এখানে মানে এই জায়গাটায় ওয়ার্ম গিয়ার ইউজ করতেছি? কারণ ওয়ার্ম গিয়ারের একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে ওয়ার্ম গিয়ার স্পিড রিডাকশন করতে পারে। আমাদের এখানে গিয়ার কাটার জন্য বা গিয়ারের টিপ কাটার জন্য সিগনিফিকেন্ট স্পিড রিডাকশন দরকার। যদি স্পিড রিডাকশন না হইতো তাহলে কি হতো, আমরা যদি এই মানে ক্র্যাঙ্কটাকে ধরে আমরা যদি একবার রোটেশন দিতাম, ক্র্যাঙ্কটা মানে লেফট সাইডের ফিগারটাই দেখো আমি ড্র করতেছি, এটাকে যদি আমরা একবার ফুল রোটেশন দিতাম, তাহলে এই যে গিয়ার ব্ল্যাঙ্কটা আছে, এই গিয়ার ব্ল্যাঙ্ক পুরোটা একবার রোটেট করতো, এই গিয়ার ব্ল্যাঙ্ক পুরোটা একবার রোটেট করতো, যদি আমরা ওয়ার্ম গিয়ার ইউজ না করে বেভেল গিয়ার ইউজ করতাম রোটেশন ট্রান্সফার করার জন্য। কিন্তু এই একবার ফুল ব্ল্যাঙ্ক রোটেশন করলে তো হবে না, কি করতে হবে, একটা টিথ পরিমাণ জায়গা সামনে আগাইতে হবে। ফর এক্সাম্পল, যদি 40টা টিথ কাটতে চাই, তাহলে ওই পুরা ব্ল্যাঙ্কের 1/40 রোটেশন দিতে হবে। তো এটা একটা হিউজ স্পিড রিডাকশন, যেটা আমরা ওয়ার্ম গিয়ারের মাধ্যমেই শুধু পাই। এই জন্য এর ভিতরে ওয়ার্ম গিয়ার ইউজ করা আছে। এবং আমরা যে ওয়ার্ম গিয়ারটা ইউজ করতেছি, সেই ওয়ার্ম গিয়ারের তোমার মানে ওয়ার্মের নাম্বার অফ স্টার্ট হচ্ছে 1, যেটাকে আমরা এই যে জেড, এই জেড এর ভ্যালু হচ্ছে 1, আর এই জেড নট হচ্ছে ওয়ার্ম হুইলের টিথ সংখ্যা, এটা হচ্ছে 40। এটা আমাদের পরে ক্যালকুলেশন করতে লাগবে, তখন আমি আমার বলে দিব, অসুবিধা নেই। এই তো মোটামুটি এটুকুই। তারপর দেখো যে এই শাফটটা বাইরের দিকে বের হয়ে গেছে, বাট এখানে আমরা কিছু ড্র করি নাই, দেখাই নাই। আবার এই শাফটটাও বাইরে বের হয়েছে বেভেল গিয়ার থেকে, বা এর ভিতরে এই বেভেল গিয়ারটাই বা কি দরকার সেটাও আমরা এক্সপ্লেইন করি নাই। তো এগুলো অ্যাকচুয়ালি লাগবে আমরা যখন ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং এবং হেলিক্যাল গ্রুভ কাটিং এ যাব, মানে বাকি দুই রকমের ইন্ডেক্সিং করার সময় লাগবে, সেখানে ওটা দেখানো হবে। ডিফারেনশিয়াল ইন্ডেক্সিংটা আমরা দেখবো না।
আমাদের এই আজকের এক্সপেরিমেন্ট এটা নাই, শুধু সিম্পল ইন্ডেক্সিং এবং ইন্ডেক্সিং ফর হেলিক্যাল গ্রুপ এই দুটো আছে। প্রয়োজনীয় যা যা লাগে আমরা সেগুলো দেখব। তো আমি আশা করতেছি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, আচ্ছা এখন ধরো যে আমার 40টা টিপ কাটতে হবে। ওকে, তাহলে আমি কি করব, এখানে যেহেতু আমি বলেই দিছি এর আগে যে 40টা টিপ কাটতে হলে আমাকে এই ক্র্যাঙ্ক হ্যান্ডেলটা ধরে আমাকে ফুল একবার রোটেশন দিয়ে সেম পজিশনে আসতে হবে। তাহলে আমি হচ্ছে 1/40 রোটেশন পাবো ব্ল্যাঙ্কে। তাহলে আমি ওখানে একটা ক্যানেল করে নিলাম, তারপরে আবার একবার ইন্ডেক্স প্লেটে এসে ক্র্যাঙ্ক হ্যান্ডেল ধরে আমি আবার একবার ফুল রোটেশন দিলাম, দ্যাট মিন্স একবার ইন্ডেক্সিং করলাম। তাহলে আমি দ্বিতীয় ক্যানেলের জায়গায় চলে গেলাম, সেখানে একটা ক্যানেল করলাম, মাঝখানে একটা টুথ তৈরি হলো। তারপরে আমি আবার এসে ইন্ডেক্সিং করলাম, তাহলে আরেকটা ক্যানেল তৈরি হলো, দুই ক্যানেলের মাঝখানে একটা টিথ তৈরি হলো। এরকম ভাবে 40টা টিথ কাটতে হলে আমাকে 40 বার ইন্ডেক্সিং করতে হচ্ছে। আচ্ছা, আমরা এটা ধরে বুঝতে পারছি। এখন আমরা একটা সিম্পল ইন্ডেক্সিং এর এক্সাম্পল দেখব। সিম্পল ইন্ডেক্সিং এর তোমার যে কাইনেমেটিক ব্যালেন্স ইকুয়েশন আছে সেটা হচ্ছে এটা। এই ইকুয়েশনটা আসছে হলো তোমরা গিয়ার ট্রেন রেশিও সম্পর্কে মনে হয় জানো, সেখান থেকে। ওর ভিতরে তোমরা এর আগের ফিগারে যেগুলো দেখলা, এখানে কতগুলো স্পার গিয়ার আছে, সবগুলোর জন্য এর রেশিও 1, তারপরে এখানেও রেশিও 1, এখানে জেড আর জেড নট আছে, সেগুলো থেকে একটা ইকুয়েশন বানানো হয়েছে, সিম্পল ইন্ডেক্সিং এর ইকুয়েশন। তো এখানে দেখো এন হচ্ছে নাম্বার অফ রোটেশন, দ্যাট মিন্স ওই যে যেটা বললাম আমরা 40টা টিপ কাটতে হলে 40 বার ইন্ডেক্সিং করতে হবে বা 40 বার ঘুরাইতে হবে। তো কতবার ঘুরাইতে হবে সেটাই হচ্ছে এই এন। একটা টিপ কাটতে হলে মানে প্রতিটা টিথের জন্য মানে কতখানি রোটেশন দিতে হবে সেটা হচ্ছে এন। তারপরে 1 এর কথা বাদ দাও, রেশিও 1 এর জন্য আসছে জেড বাই জেড নট ইজ ইকুয়াল টু 1/t। এখানে জেড হলো নাম্বার অফ স্টার্ট অফ দ্য ওয়ার্ম, যেটা আমরা বলে দিছি যে আমাদের এক্সপেরিমেন্টে এটা 1। জেড নট হচ্ছে নাম্বার অফ টিথ অফ দ্য ওয়ার্ম হুইল, এটা আমরা বলে দিছি 40, আর ইজ ইকুয়াল টু 1/t। এই টি মানে হচ্ছে টিথ সংখ্যা। টিথ সংখ্যা আমরা যে গিয়ার কাটতে চাচ্ছি সেই গিয়ারের টিথ সংখ্যা কত। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের ইকুয়েশনটা আসে এরকম, n is equal to 40 divided by t। এই পর্যন্ত বুঝছি? জি স্যার। ওকে, n is equal to 40 divided by t। তো আমরা বারবার 40টা টিথের কথা বলতেছিলাম, যে আমরা যে গিয়ার কাটতে চাচ্ছি এটা টিথ 40। সো টি এর মান যদি আমরা 40 বসাই, টি যদি আমরা 40 বসাই, তাহলে n is equal to আমরা কত পাই? 1। সেই 1 এর কথাই রাজ্জাক ভাই তার ভিডিওতে বলছে যে আমাদেরকে একবার ঘুরে নিয়ে আসতে হবে। উনি কিন্তু বারবার দেখতেছিল যে একটা টিথ কাটার পরেই গিয়ে ইন্ডেক্সিং করতেছিল কি মানে যে পজিশনে আছে সেখান থেকে পুরা একটা ফুল রোটেশন দিয়ে আবার ওই পজিশনে আসতেছিল। এটাই হচ্ছে তার রহস্য, যে n is equal to 1, এই জন্য উনি একবার পুরা রোটেশন দিচ্ছিলেন। বাট আমাদের সবসময় তো আর টিথ সংখ্যা 40 কাটবো তা না, টিথ সংখ্যা আমাদের ডিফারেন্ট কাটতে হতে পারে। ফর এক্সাম্পল, আমরা 37 টিথের একটা গিয়ার কাটতে চাচ্ছি, তাহলে আমাদের ইকুয়েশন অনুসারে n is equal 40/t, 40/37 is equal to 1/3/37। ওকে, 1/3/37। এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এখানে এটুকু বোঝা যাচ্ছে যে একবার ফুল রোটেশন দিতে হবে, তারপরে আরো একটা ফ্র্যাকশন অফ রোটেশন দিতে হবে। এটা আমরা কিভাবে অ্যাচিভ করব? একটা ফুল রোটেশন দেওয়ার পরও একটু সামনের দিকে যেতে হবে, এটা আমরা বুঝতে পারতেছি।
3/37 এই ফ্র্যাকশন পরিমাণ সামনের দিকে যেতে হবে। এটা আমরা কিভাবে পেতে পারি? এটা পাওয়ার সহজ একটা বুদ্ধি হচ্ছে, আমরা দেখব আমরা যে ইন্ডেক্স প্লেটটা লাগাইছি ওখানে, সেই ইন্ডেক্স প্লেটে এমন কোন একটা ওইখানে যে তোমার বিভিন্ন রেডিয়াস বরাবর অনেকগুলো করে হোল করা ছিল না? দ্যাট মিন্স ধরো যে একটা ওখানে বিভিন্ন রেডিয়াস বলতে চিন্তা করো যে ওখানে অনেকগুলো সার্কেল আছে, প্রত্যেকটা সার্কেল বরাবর অনেকগুলো করে হোল করা আছে। তো ওখানে যদি আমরা এমন কোন সার্কেল খুঁজে পাই যে এখানে 37টা হোল করা আছে, দ্যাট মিন্স 37 ভাগে ভাগ করা আছে, সেই রকম একটা সার্কেলকে আমরা সিলেক্ট করে যদি আমরা একটা ফুল রোটেশন দেই, যেটা এই 1 মিন করে, এবং তারপরে ওই যে পজিশনে ছিলাম সেই পজিশনে তো আসলাম, আসার পরে যেহেতু এটা 37 ভাগে ভাগ করা আছে, আরো 3টা হোল পরিমাণ সামনের দিকে আগাইলাম, তাহলে কিন্তু আমরা এক সমস্ত 3/37 এই পুরা পরিমাণ রোটেশনটা দিতে পারলাম। এটা কি বুঝছি? জি স্যার। স্যার আমার তো 37 সবসময় থাকে এমন কিছু কথা না স্যার, মাপ তো থাকতে হবে স্যার। হ্যাঁ, অবশ্যই নাও থাকতে পারে, অবশ্যই নাও থাকতে পারে। খুবই লেজিট একটা কোশ্চেন করছে। আচ্ছা, এখানে দেখো এই ইন্ডেক্স প্লেটটা একটু খেয়াল করো। দেখো আমাদের এখানে 4টা ইন্ডেক্স প্লেট আছে, মানে অ্যাকচুয়ালি দুই পাশে আর কি, ধরে নাও 4টা ইন্ডেক্স প্লেট আছে, এবং প্রত্যেকটা ইন্ডেক্স প্লেটে ধরো 1 নম্বরে আমাদের 6টা সার্কেল আছে। প্রত্যেকটা সার্কেল বরাবর, মানে একদম নিচের যে সার্কেল, ছোট যে সার্কেল, সেখানে 54 সংখ্যক হোল আছে, তারপরে 37 সংখ্যক, এরকম করে করে একদম বড় যে সার্কেলটা সেখানে 66 সংখ্যক হোল আছে। তো আমরা যে এরকম দেখো অনেকগুলো ইন্ডেক্স প্লেট আছে, সেগুলোতেও বিভিন্ন সংখ্যক হোল করা আছে। এখন আমাদের এক্সাম্পলে ছিল 37, 3/37, সো আমাদের 37 হোল সংখ্যার একটা সার্কেল দরকার। এখানে দেখো 3 নাম্বার যে ইন্ডেক্স প্লেটটা মেনশন করতেছে এখানে, সেই 3 নাম্বার ইন্ডেক্স প্লেটে কিন্তু 37 সংখ্যক হোল আছে। তাহলে আমরা যে এক্সাম্পলটা এখন ডিসকাস করতেছি সেই এক্সাম্পলের জন্য আমরা কিন্তু পেয়ে গেছি একটা ইন্ডেক্স প্লেট, তাই না? এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এই 37 মানে এরকম যদি না মেলে, আচ্ছা এরকম না মিলতে পারে। দেখো 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, t = 17, ধরো 17টিতে একটা গিয়ার কাটতে হবে। আচ্ছা 17টিতে গিয়ার কাটতে হলে n = 40 / 17, সেটাকে যদি আমরা সমস্ত আকারে লিখি 2/6/17, 2/6/17 করলে এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এমন একটা ইন্ডেক্স প্লেট যার মধ্যে 17 হোল বিশিষ্ট সার্কেল আছে, কিন্তু আমাদের এখানে 17 হোল বিশিষ্ট কোনো সার্কেল নাই। এই ক্ষেত্রে আমরা চেক করব মাল্টিপল বা সাব মাল্টিপল এর সাথে মেলে কিনা। যেমন আমরা এখানে কি করছি, এই 6/17 এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, করলে 3 6 18 হয়েছে, উপরে নিচে হয়েছে 351। এখন আমরা দেখবো 51 হলের কিছু আসে কিনা, মানে 51 হল কমন পড়ে কিনা। দেখো এখানে 51 হল আছে, এই যে দেখো 2 নাম্বার ইন্ডেক্স প্লেটের যে 5 নাম্বার হোল সার্কেলটা, সেখানে আমরা 51টা হোল পাচ্ছি। তো আমরা তাহলে 2 নাম্বার ইন্ডেক্স প্লেটটা এখানে সেট করে আমরা ক্র্যাঙ্ক পিনটা 5 নাম্বার যে সার্কেল আছে সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে কি করব, আমরা ফুল 2টা রোটেশন দিব, দিয়ে এই 18টা হোল সামনের দিকে যাব। 18টা হোল সামনের দিকে গিয়ে ওখানে পিনটা সেট করব, করলে আমরা একটা পজিশন পাবো। ওখানে একটা ক্যানেল কাটার পরে আবার আমরা 2টা পূর্ণ রোটেশন দিয়ে 18টা হোল সামনের দিকে আগাবো, তাহলে আমরা যে পজিশন পাবো ওখানে আমরা একটা ক্যানেল কাটবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে স্যার ওইখানে ওই যে পিন মানে পিনটা ট্রেস করার জন্য কি কোনো কিছু থাকে, যে একটা রোটেশন দিয়ে আসলাম, আগে হলেই হলো নাকি পরের হলে চলে গেল? হ্যাঁ, ট্রেস করার জন্য ওই যে আমাদের মেশিনে একটা জিনিস আছে, হয়তো খেয়াল করে দেখবা রাজ্জাক ভাই, ওই একটা জিনিস ওইখানে সেট করে রাখছিল, বারবার এসে ওটার পরের হলে বসাচ্ছিল। এটা ট্রেস করার জন্য এই জিনিস আছে। আর যদি না থাকে তুমি চক দিয়ে দাগায় রাখতে পারো। যখন তুমি এই ক্যালকুলেশন গুলো করবা, এই ক্যালকুলেশন গুলো তুমি আগেই করে ফেলবা, তুমি তো আর প্রতিবার করবা না, আগেই করে রাখবা, করার পরে তুমি গিয়ারটা কাটতে যাবে। তুমি হচ্ছে চক দিয়ে
ওইখানে একটা দাগ করে রাখতে পারো যে এটা আমার হচ্ছে এইখানে এইখানে এই পর্যন্ত আসছিলাম, তারপরে তুমি হচ্ছে পরের বার কাটার সময় ওই দাগটা মুছে দিয়ে মানে এরকম করে আর কি ট্রেস করে কাজ করতে পারো। যেহেতু ওখানে অনেকগুলো হোল আছে সেহেতু মানে মেসি একটা সিচুয়েশন, আমরা হারায় যেতে পারি, ওর মধ্যে ট্রেস নাও থাকতে পারে। এই জন্য আমাদের মেশিনে ট্রেস করার জিনিস আছে, আর অন্য মেশিন গুলোতে কি অবস্থা জানি না, তুমি ট্রেস করার জন্য কোনো একটা উপায় বের করে নিতেই পারো। ওকে, জি স্যার। আচ্ছা এখন আমাদের এখানে পরের যে এক্সাম্পলটা t is equal to 67 টিথের গিয়ার কাটতে হবে। তো এই এটা সূত্রে যদি আমরা লিখি 40/67, এটার সাথে আমি মিল করে দেখছি এর মাল্টিপল সাব মাল্টিপল বা এক্সাক্ট ম্যাচ কোনোটার সাথেই কোনো ইন্ডেক্স প্লেটের কিছু মেলে না। না মেলার কারণে আমরা এটাকে আর সিম্পল ইন্ডেক্সিং করতে পারবো না, তখন আমাদেরকে করতে হবে ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং। কিন্তু ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং আজকে আমরা করবো না, এটা হচ্ছে দুটো বিষয়। যাই হোক, তো ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং এর আসলে মেইন থিমটা হচ্ছে এরকম যে তোমার এই এক্সাক্ট ম্যাচের কোনো তুমি সার্কেল পাবা না ইন্ডেক্স প্লেটে, দেয়ারফর তোমাকে কাছাকাছি একটা সার্কেল নিতে হবে। যেমন এখানে তো 40/67 দেখতেছি, 67 এর কাছাকাছি ধরো 65 বা 66 এরকম কাছাকাছি একটা নিবা। নিলে আমরা যে ধরো যে 66 নিচ্ছি, তাহলে আমরা ছোট একটা জিনিস, ছোট একটা পার্ট মিস করতেছি, একটা রোটেশন মিস করে যাচ্ছি। তো সেই মিসিং রোটেশনটা আমরা অ্যাচিভ করতে পারি চেঞ্জ গিয়ার ইউজ করে। চেঞ্জ গিয়ার ইউজ করে ওই যেটুকু আমরা মিস করে ফেলছি ওখানে সেইটুকু রোটেশন অ্যাডজাস্ট করার উপায় আছে। সো যেহেতু ডিফারেনশিয়াল ইন্ডেক্সিং আমরা করবো না সেহেতু আমরা ওই ডিসকাশনে যাচ্ছি না। ওকে, এই পর্যন্ত বুঝছি সিম্পল ইন্ডেক্সিং। আচ্ছা, এখন আমরা থার্ড টাইপ অফ ইন্ডেক্সিং এ যাই। এটা হচ্ছে ইন্ডেক্সিং ফর কাটিং হেলিক্যাল গ্রুভ। ইন্ডেক্সিং ফর কাটিং হেলিক্যাল গ্রুভ, যখন আমরা হেলিক্যাল গিয়ার কাটবো তখন এই এই টাইপের ইন্ডেক্সিং করতে হয়। এখানে সিম্পল ইন্ডেক্সিং তো থাকবেই, সাথে এক্সট্রা কিছু জিনিস থাকে। যেমন দেখো, আমরা আমাদের এই ডান পাশের যে স্কিমেটিক সেখানে একটু খেয়াল করো, সবকিছুই আগের মতো আছে, বাট এখানে এক্সট্রা এই পার্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা এক্সট্রা পার্ট দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে এখানে ইন্ডেক্স প্লেট থেকে একটা কি চলে গেছে, একটা শ্যাফট চলে গেছে, সেটা এই স্পার গিয়ার, সেখান থেকে স্পার গিয়ার হয়ে স্পিন্ডলে চলে গেছে। ওই লাইন ছাড়া তুমি অন্য লাইনে যাও, যে প্রথমে যে স্পার গিয়ারটা পাইলাম সেই স্পার গিয়ারের পাশে আরেকটা স্পার গিয়ার আছে। সেই স্পার গিয়ার থেকে উপরে যদি চলে যাই তাহলে আমরা একটা বেভেল গিয়ার পাচ্ছি। সেই বেভেল গিয়ার আরেকটা বেভেল গিয়ারের সাথে, মানে বেভেল গিয়ার তো জোড়াই থাকে, মেশ করছে এখানে, সেটা এইদিকে একটা শ্যাফট চলে গেছে। সেই শ্যাফটের সাথে চারটা চেঞ্জ গিয়ার লাগানো আছে, মানে একটা শ্যাফটের সাথে একটা A1 গিয়ার লাগানো আছে, A1 স্পার গিয়ার, সেটার সাথে আবার এই যে B1 আরেকটা স্পার গিয়ার, সেই B1 স্পার গিয়ারের সাথে কানেক্ট করা আছে হচ্ছে এটা, তারপরে তার সাথে আছে হচ্ছে D1 স্পার গিয়ার। D1 স্পার গিয়ারটা দেখো কার সাথে কানেক্ট করা, একটা এই যে বাঁকা একটা জিনিস আঁকানো আছে, এটা হচ্ছে একটা লিড স্ক্রু বা পাওয়ার স্ক্রু। লিড স্ক্রু বা পাওয়ার স্ক্রুকে আমরা দেখছি কখনো? তোমরা কি পাওয়ার স্ক্রু চেনো বা লিড স্ক্রু চেনো? না স্যার। তোমাদের লেদ মেশিনে কোনো অপারেশন ছিল না এই এক্সপেরিমেন্টে? ছিল স্যার। আচ্ছা, লেদ মেশিনে ছিল। লেদ মেশিন না শুধু, মানে যে কোনো মেশিনেই যখন তুমি মনে করো যে কোনো একটা রোটেশনাল এনার্জিকে তুমি লিনিয়ার এনার্জিতে কনভার্ট করতে চাচ্ছ, তখন পাওয়ার স্ক্রুটা ইউজ করা হয়। তো আর কি ফর্ক লিফট বা সিজর লিফট এগুলো দেখছো? ফর্ক লিফট কিরকম ভাবে কাজ করে, যে এরা হচ্ছে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, তুমি নিচের থেকে একটা জিনিস ঘুরাবা,
আর লিফটটা উপরের দিকে উঠে যাবে। এটাই হচ্ছে লিড স্ক্রু। মানে জিনিসটা ঘুরলে মানে রোটেশনাল এনার্জি কি করে লিনিয়ার এনার্জিতে কনভার্ট করতে পারে। এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু। লিড স্ক্রু সম্পর্কে নিজেরা একটু দেখে নিও, জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে লিড স্ক্রুর পারপাসটা হচ্ছে মানে টেবিল লিড স্ক্রু। এই টেবিল লিড স্ক্রু আমরা যে এখানে এই যে বেভেল গিয়ার হয়ে যে চেঞ্জ গিয়ারের মাধ্যমে রোটেশনটা এখানে আসলো, সেই রোটেশন এটাকে ধরো যে এই টেবিলে একটা আলাদা একটা রোটেশনে এটা কনভার্ট করবে, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। জাস্ট এটুকু জেনে রাখি যে লিড স্ক্রু পর্যন্ত আমাদের রোটেশনটা আসছে। যখন হেলিক্যাল গিয়ার কাটা হচ্ছিল রাজ্জাক ভাই, তখন দেখছো যে এই এই গিয়ার গুলা মানে এই গিয়ারটাকে এই যে এখানে একটা গিয়ার আছে সেটার সাথে মেশ করে দিছে। তো এই গিয়ারটাই অ্যাকচুয়ালি এখানে এই লিড স্ক্রুর সাথে কানেক্টেড, এর ভিতর দিয়ে লিড স্ক্রু আছে। আচ্ছা, এই তো এই হচ্ছে হেলিক্যাল গিয়ার কাটা। আর হেলিক্যাল গিয়ার কাটার জন্য তো একটা হেলিক্স অ্যাঙ্গেল থাকে। তোমার যে গিয়ারটা আমরা কাটতে চাচ্ছি সেই গিয়ারের টুথের যে হেলিক্স অ্যাঙ্গেল থাকে, এখানে 20 ডিগ্রি ইউজ করা হয়েছে আমাদের এক্সপেরিমেন্টে। সেই 20 ডিগ্রি তো প্রথমেই আমরা দিয়ে নিছি হচ্ছে কি টেবিলটাকে ঘুরাই নিছি, সুইভেল প্লেটের মাধ্যমে 20 ডিগ্রি ঘুরাই নিছিলাম। তারপরে এখানে অ্যাকচুয়ালি 3টা মোশন দরকার হয়। যখন আমরা হেলিক্যাল গিয়ার কাটতে যাচ্ছি তখন 3টা সাইমালটেনাস মোশন দরকার হয়। একটা হলো কাটার রোটেশন, কাটার রোটেশন তো থাকবেই, এটা তো সিম্পল ইন্ডেক্সিং মানে স্পার গিয়ারের সময়ও ছিল, এখানেও থাকবে। 2 নাম্বারটা হচ্ছে তোমার টেবিল ফিট। টেবিল ফিট মানে আমরা যখন স্পার গিয়ার কাটতেছিলাম তখন দেখছো না যে ওই আমাদের যে গিয়ার ব্ল্যাঙ্কটা ছিল সেই ব্ল্যাঙ্কটাকে একদিকে সরাচ্ছিলাম। না হলে তো ধরো যে ব্ল্যাঙ্কের তো একটা ডেপথ আছে, মানে ডেপথ না সরি উইডথ আছে, সেই উইডথ বরাবর পুরোটা কাটতে হবে, সো ফিট দিতে হবে। সো এই ফিট ওই স্পার গিয়ারের সময়ও ছিল, এখানেও থাকবে। সো এই টেবিল ফিট বলে এটাকে। ওই তোমার গিয়ার কাটার সময় রাজ্জাক ভাই দেখছো যে এই জিনিসটা ঘুরাচ্ছিল, এই জিনিসটা ঘুরাইলে ওই টেবিল ফিট পাওয়া যাচ্ছিল। আবার এক সময় অটোমেটিকও দিছিল, অটোমেটিক দিয়ে ওই টেবিল ফিট দেওয়া যায়। এই দুটা তোমার স্পার গিয়ারও লাগবে, হেলিক্যাল গিয়ারও লাগবে। হেলিক্যাল গিয়ারের সময় 3 নাম্বার একটা এক্সট্রা রোটেশন লাগবে, সেটা হলো জব রোটেশন বা ব্ল্যাঙ্ক রোটেশন। এটা কিন্তু স্পার গিয়ারে ছিল না, মনে আছে? এটা কিন্তু স্পার গিয়ারে ছিল না। স্পার গিয়ারে কিন্তু ব্ল্যাঙ্কটা একদম স্টেশনারি ছিল, মানে রোটেট ইন টার্মস অফ রোটেশন একদম স্টেশনারি ছিল, এর কোনো রোটেশন ছিল না। এর শুধু কি ছিল, ফিট ছিল, টেবিলটা সামনের দিকে আগাচ্ছিল, এই মোশনটা ছিল, বাট কোনো রোটেশন ছিল না। আর আমরা যখন হেলিক্যাল গিয়ার কাটবো তখন আমাদের ব্ল্যাঙ্কটা রোটেশন দরকার, এবং সেই রোটেশনটাই আমরা অ্যাচিভ করতেছি এই যে আমরা এক্সট্রা একটা টেবিল লিড স্ক্রু এখানে ইউজ করলাম, সেই টেবিল লিড স্ক্রু এর মাধ্যমে। ওকে, এখন হোপফুলি বুঝতে পারছি টেবিল লিড স্ক্রুর কাজটা কি এখানে। আচ্ছা, তো সামনে আগাই তাহলে আমরা যদি বুঝতে পারি এটুকু। এখন দেখো তোমাদের আজকের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের যে ডাটাগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে এগুলো আমি একটু দিয়ে দিই, তোমরা লিখে নাও, লিখে না নিলেও হবে, ভিডিও তো থাকবেই তোমাদের কাছে। ওয়ার্কিং ম্যাটেরিয়াল যেটা, এটা হচ্ছে কাস্ট আয়রন। তারপর ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্ল্যাঙ্কেট ডায়ামিটার। আমাদের যে ব্ল্যাঙ্ক ইউজ করা হয়েছে রাজ্জাক ভাই বলে দিছে 3.5 ইঞ্চ। তারপরে কাটিং টুল হিসাবে আমাদেরকে অবশ্যই গিয়ার কাটার ইউজ করতে হবে। তোমরা জানো যে মিলিং এর অনেকগুলো কাটার আছে, তার মধ্যে গিয়ার কাটার একটা, তো এই গিয়ার কাটার ইউজ করবো আমরা। তারপর কাটিং কন্ডিশন আমাদের আপ মিলিং। ফিড রেট ছিল হচ্ছে 60 মিলিমিটার পার মিনিট। এই সবগুলো জিনিসেরই মোটামুটি ক্লু পাওয়া যাবে, ভিডিও দেখলেই তোমরা পাবা। ডেপথ অফ কাট আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে।
তারপর এখানে কি কি আছে, আউটার ডায়ামিটার অফ দ্য ব্লাঙ্ক, ওই যে ডায়ামিটার যেটা আমরা লিখলাম 3.5 ইঞ্চ। তারপর নাম্বার অফ গিয়ার টিথ, আমরা 40 টিথের গিয়ার কাটতে চাচ্ছি, সো এখানে হবে 40। তারপর পিচ ডায়ামিটার, এটা ক্যালকুলেট করে বের করতে হবে। ডায়ামেট্রাল পিচ ক্যালকুলেট করতে হবে। কাটিং স্পিড ভেলোসিটি এটা ক্যালকুলেট করতে হবে। আরপিএমটা বলে দেয়া আছে, আরপিএমটা হচ্ছে 170 আরপিএম। আর কাটারের ডায়ামিটার বলে দেয়া আছে হচ্ছে 2.6 ইঞ্চ। এটা আমাদের ক্যালকুলেশনে কোনো কাজে আসবে না, কাটারের ডায়ামিটার। আর ডেপথ অফ কাট তো বের করে নিতে হবে বললাম, ক্যালকুলেট করতে হবে। আর নাম্বার অফ কাটারটা তোমরা ভিডিওতে এক্সপ্লেইন করছে কিভাবে নাম্বার অফ কাটার বের করা যায়, সেই ছবিটা আমি এখানেও দিয়ে রাখছি। সেখান থেকে তোমরা বের করবা যে আমাদের নাম্বার অফ কাটার কত হবে, সেটাও তার মানে তোমাদেরকে বের করতে হবে। এই পর্যন্ত বুঝছি সবাই? বোঝার কিছু নাই, মানে আমরা শুনতে পারতেছি? জি স্যার। ওকে, আর তোমরা ক্যালকুলেশন করবা, এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। এখানে কি কি বের করতে বলছে দেখো, তোমাদেরকে ভি বের করতে বলছে। ভি হচ্ছে কাটিং স্পিড, সো ভি এর ফর্মুলা দেয়া আছে পাই ডি এন বাই 12, পাই তো পাই, ডি হচ্ছে ব্ল্যাঙ্কেট ডায়া 3.5, এন হচ্ছে রোটেশন মানে হচ্ছে আরপিএম, এগুলো দেওয়া আছে 12 তো 12, তো এটা দিয়ে আমরা ভি বের করতে পারবো। তারপরে দেখো আউটসাইড ডায়ামিটার ওডি ইজ ইকুয়াল টু টি প্লাস 2 ডিভাইডেড বাই ডিপি। হ্যাঁ, টি প্লাস 2 ডিভাইডেড বাই ডিপি, এখান থেকে আমাদেরকে ডিপিটা বের করতে হবে। বাকিগুলো আমরা জানি, আমরা ওডি জানি, টি জানি, তাহলে আমরা ডিপি বের করতে পারবো এখান থেকে। ডিপি হচ্ছে ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচ যদি আমরা বের করতে পারি, সেখান থেকে আমরা পিডি বের করতে পারবো। পিডি হচ্ছে পিচ ডায়ামিটার। যে পিচ সার্কেল আছে, যে কোনো টিতের পিচ সার্কেল থাকে একটা, মানে যে কোনো গিয়ারের, সেই পিচ সার্কেলের ডায়ামিটারটাই হচ্ছে পিচ ডায়া। তো পিচ ডায়া পিডিটা আমরা বের করলাম। তারপরে আমরা অ্যাডেন্ডাম বের করব। অ্যাডেন্ডাম বের করার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিপি। ডিপি যদি বের করে থাকি, সেটাকে ইনভার্স করলে আমরা অ্যাডেন্ডাম পাবো। ক্লিয়ারেন্স বের করার ফর্মুলা হচ্ছে 0.157 বাই ডিপি। আর ডিডেন্ডাম বের করার ফর্মুলা হচ্ছে এই a প্লাস সি করে দিলেই হবে। অ্যাডেন্ডাম প্লাস ক্লিয়ারেন্স করলেও হবে, অথবা ডিরেক্টলি তুমি 1.157 ডিভাইডেড বাই ডিপি ইউজ করে ডিডেন্ডাম বের করতে পারো। আচ্ছা, তারপর তোমার ডেপথ অফ কাট যেটা, সেটা বের করতে হবে। তোমার অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডামের যোগফলই হচ্ছে ডেপথ অফ কাট। তোমরা যখন নোমেনক্লেচার দেখাচ্ছিলাম তোমাদেরকে, তখন হয়তো তোমরা খেয়াল করছো যে পিচ সার্কেলের উপরে অ্যাডেন্ডাম এবং নিচে যতটুকু থাকে পুরোটাই ডিডেন্ডাম, তাহলে অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম এটাই হবে আমাদের ফুল ডেপথ অফ কাট। আচ্ছা, তো তোমরা এই ক্যালকুলেশনটা দেখাবা, এটার সাথে সাথে তোমরা দেখাবা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কিভাবে দেখাবা? ইন্ডেক্সিং তোমরা এখানে মেনশন করবা যে কি টাইপের ইন্ডেক্সিং করে এই স্পার গিয়ার কাটতে হয়েছে। সেখানে আমাদের মানে ইকুয়েশন, যে কাইনেমেটিক ইকুয়েশন ছিল, ব্যালেন্স ইকুয়েশন, সেই ইকুয়েশনটা লিখবা, সেখানে ভ্যালুগুলো বসাবা, বসায় আমাদের এন এর যে ভ্যালুটা ছিল সেটা বের করবা। এগুলো এই জিনিসগুলো দেখাবা। এই স্পার গিয়ার কাটার জন্য যা যা লাগছে এগুলো, এই ইন্ডেক্সিং রিলেটেড যা যা আমরা বললাম লেকচারে, সেই জিনিসগুলো ক্যালকুলেশন আকারে এখানে দেখাবা, শুধুমাত্র এই কেসের জন্য, মানে 40 টিকের জন্য। আর আমরা হেলিক্যাল গিয়ারও কাটছি। তো হেলিক্যাল গিয়ারে আমাদের যে ক্যালকুলেশনটা দেখাইতে হবে, সেটার জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখতে হবে। ধরো যে গিভেন আছে হেলিক্স অ্যাঙ্গেল, হেলিক্স অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, এটা বলে দেয়া আছে। তারপর পিএলএস মানে যে লিড স্ক্রু ছিল আমাদের, সেই লিড স্ক্রু এর পিচ 0.236 ইঞ্চ। তারপর আমাদের যে ইয়া ছিল কি বলে, আচ্ছা এটা তো বলছি আগে, যে ওই যে ডিভাইডিং হেডের ভিতরে যে ওয়ার্ম হুইল আছে, সো ওয়ার্মের নাম্বার অফ স্টার্ট হচ্ছে 1, ওয়ার্ম হুইলের টিপ সংখ্যা 40। আচ্ছা,
গেল। তো আমাদের এখানে আর কি করতে হবে, এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি মনে করো যে কোনো একটা হেলিক্যাল গিয়ার যে কোনো একটা চিন্তা করি, একটা টিতের ধর একটা ক্ষুদ্র অংশ নেই, তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকতে পারবো, এরকম একটা ত্রিভুজ ড্র করতে পারবো। সেই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে পাই ইন্টু ডি। একটু ভালো করে খেয়াল করো, দেখো মেক সেন্স করে কিনা। তারপর তোমার এইটা হচ্ছে পিএইচজি, এই ফিগারটা পুরোটাই কাল্পনিক। তোমার এই পিএইচজি মানে হচ্ছে আমাদের যে হেলিক্যাল গিয়ার আছে সেই হেলিক্যাল গিয়ারের পিচ। মানে যে কোনো জিনিস যেটা অ্যাঙ্গেল করা আছে সেই জিনিসের কিন্তু পিচ থাকে, হেলিক্যাল গিয়ারেরও পিচ আছে। পিচ মানে তো আমরা মনে হয় জানি, তাই না? পিচ আর লিড এই দুটো জিনিসকে আমরা জানি আগে থেকে, লিড আর পিচ শুনছি আগে। এই তোমার কি আসছে নাকি? স্যার নাম শুনছি, ভুলে গেছি স্যার, একবার বলে দেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। ধরো নাট বোল্টের কথা চিন্তা করো। নাট বোল্টে আমরা যখন তোমার বোল্টটাকে ঘুরাই তখন নাটটা সামনের দিকে আগায়, তাই না? তো এই যে সামনের দিকে আগানো, অথবা বোতলের মুখার কথা চিন্তা করো, আমরা যখন একদিকে প্যাচ দিই তখন বোতলের মুখাটা উপরের দিকে উঠে আসে। তো এই সবগুলো জিনিসেই পিচ পিচ থাকে। হ্যাঁ, যদি নাম্বার অফ স্টার্ট 1 হয় তাহলে লিডার পিচ সমান, লিডার পিচের ইয়াতে আমরা যাচ্ছি না, আর্গুমেন্টে আমরা যাচ্ছি না, তো আমরা পিচেই থাকতেছি। তো পিচ হচ্ছে যখন বোতলের মুখটা আমরা খুলতেছি তখন একটা পূর্ণ রোটেশন দেওয়ার ফলে বোতলের মুখটা যতখানি লিনিয়ার মুভমেন্ট করছে সেটাকে বলা হয় হচ্ছে পিচ। এবার কি বুঝতে পারছি? একটা বোতলের মুখ জাস্ট একটা ইমাজিনারি বস্তু, অন্য যে কোনো এরকম বস্তু হতে পারে, নাট বোল্ট বা হেলিক্যাল গিয়ার বা ওই লিড স্ক্রু, যেগুলোতে এরকম প্যাচ কাটা আছে আর কি, থ্রেড করা আছে, প্রত্যেকটা এরকম বস্তুতেই তুমি একটা ফুল রোটেশন দেওয়ার কারণে এই জিনিসটা যতখানি লিনিয়ার মুভমেন্ট হয়েছে এইটুকুনকে বলা হয় হচ্ছে পিচ, যদি নাম্বার অফ স্টার্ট 1 হয়। আর যদি নাম্বার অফ স্টার্ট 2 হয়, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ডাবল থ্রেডেড ট্রিপল থ্রেডেড, এরকম কথা আমরা হয়তো শুনে থাকি। হ্যাঁ, যে ধরো যে নাট বোল্টের ক্ষেত্রে শুনে থাকতে পারি ডাবল থ্রেড ট্রিপল থ্রেড। ওইগুলাতে তোমার ধরো যে বলেই দিই, যখন লিড পিচের কথা বলছি, নাম্বার অফ স্টার্ট বা থ্রেড সংখ্যা হচ্ছে 2, তখন লিড আর পিচের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, লিড ইজ ইকুয়াল টু এন ইন্টু পি। তখন একটা পূর্ণ রোটেশন দিলে যতখানি লিনিয়ার মুভমেন্ট হয় সেটাকে বলা হচ্ছে লিড। ওকে, তার পিচের এন গুণ পরিমাণ মুভমেন্ট হয়, যতখানি লিনিয়ার মুভমেন্ট হচ্ছে একটা পূর্ণ রোটেশনের কারণে তাকে বলা হয় লিড। যদি নাম্বার অফ স্টার্ট 1 হয় তাহলে লিড আর পিচ সমান, তো সেই হিসেবে আমরা বলতে পারি যে একটা পূর্ণ রোটেশন দেওয়ার কারণে যতখানি লিনিয়ার মুভমেন্ট হয়েছে সেটাই হচ্ছে পিচ। ওকে, আচ্ছা, এই ইমাজিনারি ফিগারে আমাদের এটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল ওমেগা। ওকে, তাহলে আমরা লিখতে পারি tan omega is equal to pi d divided by phg। ওকে, সেখান থেকে আমরা, আমাদের কাছে যেহেতু ওমেগাটা গিভেন, এখান থেকে আমরা phg এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। phg এর ভ্যালুটা বের করবা তোমরা, ক্যালকুলেশনে দেখাবা। এরপরে আমাদের এই হেলিক্যাল গিয়ারের একটা কাইনেমেটিক ব্যালেন্স ইকুয়েশন আছে, বেশ বড় সড়ো একটা ইকুয়েশন, পুরোটাই তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 ইন্টু জেড নট ডিভাইডেড বাই জেড
into 1 into 1 into 1 into A1 divided by B1 into C1 divided by D1 into PLS is equal to PHG. এটাকে সিম্পলিফাই করলে মানে সবগুলো 1 বাদ দিলে 1 কেন আসছে এটা তো বলছিলাম একবার ওই কাইনেমেটিক মানে ওই যে স্কিমেটিক দেখাইছিলাম ওই স্কিমেটিক গেলে দেখবা যে তোমার স্পার্ক গিয়ার পেভেল গিয়ার আছে এগুলো সবগুলো গিয়ার রেশিও 1 সেজন্য এগুলো এতগুলো 1 আসছে এটাকে সিম্পলিফাই করলে আসবে হচ্ছে A1 divided by B1 into C1 divided by D1 is equal to PHG divided by Z0 PLS. এখন তোমার কাছে PHG এর ভ্যালু আছে একটু আগে বের করছো Z0 এর ভ্যালু আছে 40 আর PLS এর ভ্যালু তোমাদেরকে আমি দিয়ে দিছি PLS 0.236 ইঞ্চ তাহলে এই টার্মটার তোমরা ইভালুয়েট করতে পারবা এই পুরো টার্মটা এটা ইভালুয়েট করলে তোমার একটা যে কোনো একটা ভ্যালু আসবে ধরো 4 বা 3.5 সামথিং একটা ভ্যালু আসছে এখন তোমাকে যেটা করতে হবে এই যে A B C D এই চারটা হচ্ছে চেঞ্জ গিয়ার এই চেঞ্জ গিয়ার গুলো চুজ করতে হবে যে কোন চারটা চেঞ্জ গিয়ার ইউজ করলে আমরা এই ভ্যালুর সমান রেশিও পাবো মানে এই ভ্যালুটাকে ইকুয়েট মানে এই সমীকরণটা সমাধান করার জন্য এই A1 B1 C1 D1 এই চারটা গিয়ার চুজ করতে হবে কই থেকে এই যে এখান থেকে এগুলো হচ্ছে আমাদের ল্যাবে এই কয়েকটা अवेलेबल গিয়ার আছে সো ল্যাবের এক্সপেরিমেন্ট করার সময় এই গিয়ারগুলো তোমাদের সামনে দেয়া হয় তখন এই গিয়ারগুলো থেকে চারটা গিয়ার চুজ করতে হয় করে এই ভ্যালুটা মিলাইতে হয় তো এটা তোমাদের কাজ এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে এই যে 60 এর নিচে যে 2 লেখা এর মানে হচ্ছে 60 এর যে গিয়ারটা 60 টিতে দুইটা আছে এরকম আর এই যে 35 30 আর 25 এই টিথের গিয়ারগুলো দুটো করে আছে সো তুমি আর বাকি এগুলো সব একটা করে আছে সো তুমি যখন এই চারটা গিয়ার চুজ করবে A1 B1 C1 D1 তখন কেয়ারফুলি চুজ করতে হবে দুইবার ইউজ করতে চাইলে শুধুমাত্র এই 60 35 30 আর 25 এই কয়টাই দুইবার ইউজ করতে পারবা বাকিগুলো কিন্তু একবার করে ইউজ করতে হবে আচ্ছা তো এই কাজটা তোমাদেরকে করতে হবে ল্যাব রিপোর্টে লিখে দেখাইতে হবে আচ্ছা আমাদের এক্সপেরিমেন্ট এখানেই শেষ এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি ল্যাব রিপোর্টটা কিভাবে লিখবা ফার্স্টে একটা টপ শীট থাকবে তারপরে একটা মেইন অবজেক্টিভ পয়েন্ট দিয়ে অবজেক্টিভ গুলো লিখবা তোমাদের ল্যাব রিপোর্টে লেখা আছে তোমার কাছে যদি মনে হয় আর কোনো অবজেক্টিভ আছে এই এক্সপেরিমেন্ট করা তুমি সেটাও লিখতে পারো তারপর ওয়ার্ক ম্যাটেরিয়াল মেশিন তারপর টুল ইকুইপমেন্টস ইউজ হ্যাঁ এই টার্মিনোলজির আন্ডারে তুমি হচ্ছে কি কি টুলস বা মেশিন ইউজ করছো সেটা লিখবা তারপর স্পেসিফিকেশন লেখার দরকার নেই স্পেসিফিকেশন বাদ তারপরে তোমার এক্সপেরিমেন্টাল প্রসিডিউর এটা বাদ এক্সপেরিমেন্টাল প্রসিডিউর লেখার দরকার নাই এটা লিখবা এক্সপেরিমেন্টাল রেজাল্ট এন্ড ডিসকাশন রেজাল্ট এন্ড ডিসকাশনের মধ্যে ওই ডাটা কালেকশন এবং তোমার যে ক্যালকুলেশন সেগুলো দেখাবা তারপরে সেই রেজাল্টটাকে একটু ডিসকাস করবা এরপর তোমার এই যে এক্সপেরিমেন্টাল সেটআপ এই এক্সপেরিমেন্টাল সেটআপ নিয়ে আলাদা করে কিছু লেখার দরকার নাই বাট এই এক্সপেরিমেন্টাল সেটআপে আমরা যে টাইপের ইন্ডেক্সিং ব্যবহার করছি সেই দুইটা ইন্ডেক্সিং এর স্কিমেটিকটা আঁকবা তোমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে স্কিমেটিকটা দেখানো আছে আমি ডিসকাস করছি স্কিমেটিক মানে বুঝছো তো কোনটা ধরো যে এই যে এটা হচ্ছে আমাদের হেলিক্যাল গ্রুপ কাটিং এর জন্য এই 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 ফিগারটা ড্র করবা আর সিম্পল ইন্ডেক্সিং এর জন্য আরেকটা আছে সেটা ড্র করবা আর কোনো ফিগার এখানে ড্র করতে হবে না আর এই কনক্লুশন অ্যাকনলেজমেন্ট রেফারেন্স এগুলো কিছু লিখতে হবে না এখানে অ্যাসাইনমেন্ট লেখো অ্যাসাইনমেন্টের চারটা কোশ্চেন আছে সেই চারটা কোশ্চেন একটু আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও একটা হচ্ছে আপমিলিং
এবং ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য এটা ডিসকাস করবা। 2 নাম্বার ফর্মিং এবং জেনারেটিং এর মধ্যে পার্থক্য ডিসকাস করবা। 3 নাম্বার রাইট শর্ট নোটস উইথ ফিগার। কিসের কিসের শর্ট নোট লিখবা? স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার, বেভেল গিয়ার, ওয়ার্ম গিয়ার, র্যাক এন্ড পিনিয়ন। স্যার গিয়ারের নামগুলো আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা গিয়ারের নাম লিখে দিচ্ছি। স্পার গিয়ার, তারপর হেলিক্যাল গিয়ার, বেভেল গিয়ার, ওয়ার্ম হুইল, র্যাক এন্ড পিনিয়ন। আচ্ছা এর সাথে তোমরা আরেকটা শর্ট নোট লিখবা, সেটা হচ্ছে লিড স্ক্রু। যেহেতু তোমরা লিড স্ক্রু জানো না দেখলাম, লিড স্ক্রু সম্পর্কে একটু জেনে এখানে লিখবা। শর্ট নোট লিখবা, একদম মানে স্যালিয়েন্ট পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্ট 2-3টা যা তোমার কাছে মনে হয় খুব জানাই দরকার, আমার সবারই জানা দরকার, এরকম পয়েন্ট লিখবা আর ফিগার ড্র করবা। আচ্ছা তারপরে 2 নাম্বারটা স্যার 2 নাম্বার হচ্ছে কোনটা কোনটা পার্থক্য বলছে? ফর্মিং আর জেনারেটিং। স্যার ফিগার ড্র কি স্যার সবগুলো গিয়ারের জন্য করা লাগবে না, জাস্ট স্যার লিড স্ক্রুর জন্য ফিগার ড্র করো? এই সবার জন্যই করা লাগবে, এই কয়েকটা সবার জন্যই করতে হবে। আচ্ছা আরেকটা হচ্ছে শুধুমাত্র ফিগার ড্র করবা। 4 নাম্বার, এটা 4 নাম্বার অ্যাসাইনমেন্ট। শুধুমাত্র ফিগার ড্র করবা। ওই যে আমাদের ভিডিওর শেষে যে কয়েকটা কাটার দেখাইছিল না, নাম সহ কাটার দেখাইছে, নাম বলছে এবং কাটার দেখাইছে, কি কাজ তাও বলছে, শুধু ওই কয়েকটার ফিগার ড্র করবা। এখানে দেখেও ড্র করতে পারো, আবার ওইখান থেকে নাম কালেক্ট করে সার্চ দিয়ে হ্যাঁ ভালো ছবি বের করে ওটা দেখেও ড্র করতে পারো। ওকে জি স্যার। আচ্ছা তাহলে আমাদের শেষ আজকে এখানে। স্যার হ্যাঁ। স্যার নেট থেকে ফিগার অ্যাড করে দেই স্যার? না, নেট থেকে ফিগার অ্যাড করতে হলে তো আমি আর অ্যাসাইনমেন্ট দিতাম না, হাতে ড্র করতে হবে। সময় নিয়ে ড্র করো, অসুবিধা নাই, একদিনে একটা করবা। ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমাদের ড্র করার প্রতি আগ্রহ থাকাটা জরুরি। স্যার ক্যাডে ড্র করা যাবে? ক্যাডে ড্র করা না, ক্যাডে করো না, ক্যাডে তো করাই যাবে। ক্যাডে তো ধরো যে মানে ইম্পোর্টও করা যায়, তাই না? যেমন সলিডওয়ার্কসে তো বিল্ট ইন অনেক গিয়ার আছে, গিয়ার না শুধু গিয়ার বক্সও পাওয়া যায়। ক্যাডে করো না, হাতেই করো। আর কারো কিছু জানার আছে? স্যার আজকে তো স্যার আমাদের লাস্ট এক্সপেরিয়েন্স ছিল স্যার। আমাদের স্যার কুইজ কবে হতে পারে বা কি কেমন হতে পারে স্যার কিছু বলবেন? না কিছু বলবো না, কারণ হচ্ছে আরেকটা যদি বলতেন যে কি কি লেখা লাগবে। হ্যাঁ কি কি এই যে স্যার আরেকটা কি লেখা লাগবে এটা শুধু যদি আরেকবার বলতেন। মানে অ্যাসাইনমেন্ট? জি স্যার। অ্যাসাইনমেন্ট 4টা দিছি, এই 4টা বলবো নাকি এই যে পয়েন্টগুলা, মানে কোন কোন পয়েন্ট লিখতে হবে রিপোর্টে? জি স্যার 4টা অ্যাসাইনমেন্ট। 4টা অ্যাসাইনমেন্টের একটা হচ্ছে আপ মিলিং আর ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য। 2 নাম্বারটা হচ্ছে ফর্মিং এবং জেনারেটিং এর মধ্যে পার্থক্য। 3 নাম্বার হচ্ছে ফিগার ড্র করবা উইথ শর্ট নোটস। ওই যে কয়টা গিয়ারের নাম দিয়েছিলাম, স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার, বেভেল গিয়ার, ওয়ার্ম গিয়ার, র্যাক এন্ড পিনিয়ন, সাথে হচ্ছে এই যে পাওয়ার স্ক্রু বা লিড স্ক্রু। 4 নাম্বার বলছিলাম শুধুমাত্র ফিগার বা কয়েকটা মিলিং কাটারের, যে কাটারগুলো তোমাকে দেখানো হয়েছে ওই যে ভিডিওর শেষে।
ওকে, এই রেকর্ডিং এর শেষে তো এটা লিপ পেয়ে যাবা, তো প্যানিক করার কিছু না। আচ্ছা, কুইজ নিয়ে একজন বলতেছিলাম, তো কুইজের ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারতেছি না, কোনো ডিসিশন হয় নাই। কারণ এই সেমিস্টারের শুরুতে বলা হয়েছিল যে আমাদের ফাইনাল পরীক্ষাগুলা কি মানে ইন পার্সন হওয়ার সুযোগ আছে, বাট এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কি হবে না হবে আমরা কেউ জানি না। সো এই ব্যাপারে আমরা এখন কিছু জানাতে পারছি না। তোমরা ল্যাব রিপোর্ট লিখে বসে থাকো, আমরা শীঘ্রই জানাই দেব। ওকে, স্যার আচ্ছা, আর কারো কিছু যদি জানার না থাকে আমরা তাহলে চলে যেতে পারি। যদি এরপরেও পড়াশোনা করতে গিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে ওই টিমসে মেসেজ দিতে পারো। এই এক্সপেরিমেন্টটা অন্যগুলোর চেয়ে একটু কঠিন ছিল, বেশ বড় ছিল, তো ভালো মতো একটু স্টাডি করো। আমাদের কাছে ভিডিও থাকবে, এটা একটা বড় অ্যাডভান্টেজ, আবার দেখতে পারবা। ভিডিও দেখো, ক্যালকুলেশন লেখো, ল্যাব শিট যেটা আছে সেটা পড়ো, হোপফুলি ক্লিয়ার হবে। এই মিলিং মেশিনের জিনিসগুলো ক্লিয়ার হওয়াটা জরুরি, তার কারণ হচ্ছে তোমার এই যে যখন 4-1 উঠবা, হ্যাঁ 4-1 উঠলে তোমার কিন্তু এই মেশিন টুলস পুরো একটা থিওরি আছে, সেখানে মিলিং মেশিন একটা অনেক বড় অংশ, আবার ল্যাবও আছে সেখানেও এই মিলিং মেশিনেই কাজ করতে হবে। তো এখন যদি ভালো আইডিয়া থাকে তো ভালো। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আমরা কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা সবাই লিভ দেই, আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।